আসসালামু আলাইকুম। কি খবর সবাই? কেমন আছি সবাই? পরীক্ষা সবাই শেষ আচ্ছা একজন ১ম এ ভাইয়াকেই নাম নিছে। আ এটা হচ্ছে চমক না? আসার কথা একজনের, এসে গেল আরেকজন। এটা একটা চমক শুরু হয়ে গেল। কেমন গেল আসলে এসএসসি এক্সাম? ঘোরাঘুরি কি হচ্ছে? মানে ঘোরাঘুরি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বেশ ভালো আছি। কেমন গেল? এসএসসি এক্সাম গেল। বিশাল একটা সময় ধরে আমরা পরীক্ষা দিলাম। তারপরে আমরা এইচএসসির জন্য প্রিপারেশন এর জন্য কোর্সও শুরু করে দিলাম, তাই না? আপু আমার ঘোরাঘুরি হচ্ছে না। কেন ঘোরাঘুরি হচ্ছে না আয়েশা? একটু তো ঘোরাঘুরি করা উচিত। একটু তো মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট এর দরকার আছে। কারণ তোমরা একটানা এক্সাম দিছো। আমরা পড়াশোনাও করব, আমরা সাথে ঘোরাঘুরিও করব। ২ টা একসাথে হবে। ঘোরাঘুরির পাশাপাশি পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি ঘোরাঘুরি হচ্ছে। তারপরে এসএসসি এক্সাম কেমন গেল সবার? সবার এক্সাম কেমন গেল? কারো কি এখনো মাথার মধ্যে ঘুরতেছে, ইস! আপু মনে হয় বৃত্ত ভরাট করি নাই। মনে হয় নাম লেখে আসি নাই। মনে হয় এটা করি নাই, সেটা করি নাই। এগুলো কি কারো মাথায় এখনো ঘুরতেছে নাকি? যে বৃত্ত ভরাটে ভুল করে আসছি। এটা তো কমন একটা প্রশ্ন যে, আপু মনে হয় এটা করি নাই। আমার খাতা মনে হয় বাতিল হয়ে যেতে পারে। এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। সব ঠিক আছে আপু। আপু বাসা থেকে ঘুরতে দেয় না। শিখর অফিসে সফর দিব। আচ্ছা, এসে পড়ো শিখর অফিসে। আমাদের সবার সাথে দেখা হয়ে যাবে। আমরা কথা বলব, আমরা আড্ডা দিব, গল্প করব। তারপরে বলো, এখন আমরা তো একটা আইসিটি কোর্স নিয়ে আসছি তোমাদের জন্য, তাই না? কে আইসিটি কোর্সের জন্য একটু ইন্টারেস্টেড? কি মনে হয় কঠিন হবে এসএসসির আইসিটির থেকে এইচএসসির আইসিটি? বলেন কি মনে হয়? আপু তোমার পরিচয় দাও। আচ্ছা, আপুর নাম হচ্ছে সুমাইয়া আলম অর্পি। আচ্ছা, মনে হয় কি? তারেক বলছে, "না আপু মনে হয় না, এইচএসসি এর আইসিটিটা কঠিন হবে না।" হ্যাঁ, আমরা যেহেতু পড়াবো, এইচএসসি এর আইসিটিটাকে কঠিন একদমই না লাগারই কথা। বাট সত্য যেটা, মানে আসলেই সত্য যেটা, এসএসসি এর আইসিটির থেকে এইচএসসি এর আইসিটিটা একটু হলেও সিলেবাসটা বড়, অনেক ডিপ, অনেক নতুন জিনিস শিখবা, অনেক নতুন টপিক আসবে যেটা তোমরা আগে শুনোই নাই কখনো। কঠিন হবে কিন্তু ইনশাআল্লাহ পারবো। এই তো নূপুর একদম বলে দিছে। একদম সত্য কথা যে কঠিন তো হবেই। কিন্তু আমরা চাইলেই পারবো, তাই না? সব ঠিক আছে কিন্তু কঠিন হবে না মেবি। হ্যাঁ, কঠিন মনে হয় না হবে। আচ্ছা। তো তোমাদের সবাইকেই একটা কমন কথা আমরা সবাই বলছি, সকল টিচাররা বলছি যে এইচএসসির যে টাইমিংটা পাও সেটা অনেক কম একটা টাইমিং। মানে একদম কম সময়। মাত্র ১.৫ টা বছর পাবা। তো সবাই বন্ধু-বান্ধব সহ যারা এখনো আসে নাই, এনরোল করে নাই তাদেরকেও বলো চলে আসতে। যারা এখনো অ্যাডভান্স আইসিটি কোর্সে আসে নাই বন্ধুদেরকে বলো না, এসে পড়ো। আমরা এগিয়ে যাবো। একা সামনের দিকে না এগিয়ে বন্ধুদেরকে সহ সামনের দিকে আগাবো। কারণ হচ্ছে আমি মনে করি আইসিটির যেই সিলেবাসটা সেটা হচ্ছে অন্যান্য সকল সাবজেক্টের থেকে এটার সিলেবাসটা একটু তুলনামূলকভাবে কম। এটা যদি ৩-৪ মাসে যদি তুমি কমপ্লিটটা কোনভাবে করে রাখতে পারো, তুমি না এক ধাপ এমনি এগিয়ে যাচ্ছ। স্কুলে মানে স্কুল থেকে মানে কলেজে যখন পাড়া দিচ্ছ তখনই বলবা যে সবাইকে বলবা, "ইস! কি বলিস? আমি তো ৩ অধ্যায় অনেক আগেই শেষ করছি। এটা তো আমার পড়া শেষ। আমি তো নিজে এখন প্রো। আমি তোদেরকে শিখাচ্ছি। আমিই শিখাবো।" ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লাস আপনি নিবেন নাকি? ওটা ২ জনই নিবো আমরা অবশ্যই। ভাইয়াও নিবে, আমিও নিবো। ২ জনই নিবো। আচ্ছা। তো বললাম কি নিজেকে একটু প্রো ফিল করানোর জন্য, নিজে একটু ভাবে থাকবা, তাই না? যে আমি পারি। তো এই পারি মানে আমরা আইসিটিটাকে পারি। কলেজে যাওয়ার আগেই, প্রবেশ করার আগেই আমরা আইসিটিটাকে শেষ করে দিতেছি। তো এখানে যারা এই যে এতজন মানুষ আমার সাথে জয়েন করছো, তার মানে তোমরা সবাই অনেক ইউনিক অ্যান্ড সবাই প্রো হয়ে যাচ্ছ আইসিটিতে। অবশ্যই। মানে আমার কাছে মনে হয় তোমরা কলেজে যখন যাবা তখন বাকিদেরকে বলবা তোদের থেকে আমি এক ধাপ এগিয়ে আছি কারণ আমি আইটিটা পারি। এবং চাইলে বন্ধু-বান্ধবদেরকে নিয়ে জয়েন করতে পারো। বন্ধুদেরকে বলো যে, "আসো আমরা জয়েন করি।" আইসিটিতে হ্যাঁ, তোমরা যারা এসএসসি তে একটা কমন কোয়েশ্চেন পাইছি যেটা হ্যাঁ, অনেকেই মনে করতে পারো যে, "আপু আইসিটিতে সিকিউ আছে নাকি এমসিকিউ আছে?" হ্যাঁ, এসএসসি তে ছিল শুধু কি এমসিকিউ। অনেক সহজভাবে এসএসসি এক্সামে আইসিটিতে সিকিউ দেওয়া লাগে নাই।
কঠিন না আপু, মাত্র কয়েকটা এমসিকিউ ছিল, ধাম করে দাগিয়ে চলে আসছি, কিছুই না, এমসিকিউ তো খুবই সহজ ছিল না। এখন এমসিকিউ এর পাশাপাশি সিকিউ অ্যান্সার করতে হবে এবং এখানে অনেক টেকনিক আছে, অনেক কিছু আছে, আইসিটিতে ভালো করতে হবে। তো এখন কি আমরা ডেকে নিব রুমান ভাইয়ের জন্য? সবাই ওয়েট করতেছি না, রুমান ভাইয়া কোথায়? হ্যাঁ, আমরা রুমান ভাইকে ডেকে নিয়ে আসি। ভাইয়া চলে আসেন। এই বাচ্চারা, কি অবস্থা সবার? সবার কেমন অবস্থা? আচ্ছা মুনা নিয়ে নিছি, মুনা এই আমি চলে আসছি। চলে আসছে ভাইয়া। তো ভাইয়ার সাথে বাকি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। লাস্ট তোমাদের ক্লাস নিয়েছিলাম, এরপর একটা তোমাদের ওয়ান শট ক্লাস নিয়েছিলাম, মনে আছে কি? ওয়ান শট থেকে কেমন কমন পড়ছিল সেটা কিন্তু আমাকে জানাবা। আমাকে কিন্তু সেটা জানাও তোমরা ওয়ান শট ক্লাস কে কে দেখছিলে আর সেখান থেকে কেমন কমন পড়ছিল। আচ্ছা, অনেকেই চলে আসছে। অনেক কমন পড়ছিল বলছো, কোনো সমস্যা নাই। যেহেতু তোমরা শিখর প্রতি বিশ্বাস রাখছিলা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমরা এমসিকিউ তে কমন ফেলাই দিছিলাম। হ্যাঁ, তো অনেকের অনেক কমন পড়ছে এমসিকিউ তে, এটা কিন্তু হ্যাঁ, খুবই ভালো সাইড। টেস্টটা অনেকের এটা ভেরি গুড। কিন্তু কলেজে উঠলে কিন্তু শুধুমাত্র এমসিকিউ এর উপর ডিপেন্ড করলে হবে না। সিকিউ আছে, আর সিকিউ তে ভালো ভালো কোশ্চেন কিন্তু আসে এবং অনেক জটিল প্রশ্ন আসে। কিন্তু তোমরা আসলে জেনে মানে খুশি হবা যে যদি বোর্ডের কোশ্চেন লেভেলেই থাকে, আমরা এই লেভেলে শিখাই দিয়ে দেবো। তো তোমাদের আসলে অবশ্যই চিন্তার কোনো কারণই নেই। তোমরা আসলে জাস্ট পড়বা আর ফাটাই দিবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আমরা অনেক আলোচনা করলাম, আর অর্পি আপুকেও তোমরা এই কোর্সে পাবা, ঠিক আছে? আমরা ফার্স্ট অধ্যায়টা আমি নিচ্ছি, মানে তৃতীয় অধ্যায় দিয়ে আমরা তৃতীয় শুরু অধ্যায়টা, করছি। হ্যাঁ হ্যাঁ। এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। হুম মানে এই পুরো আইসিটির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টাই কিন্তু আমরা শুরু করতেছি। প্রথম দ্বিতীয় না। এখন বলতে পারো অনেকে কোশ্চেন, আপু প্রথম অধ্যায় কেন করালেন না, দ্বিতীয় অধ্যায় কেন করালেন না, কেন ঠাস করে আমরা তৃতীয় অধ্যায়ে গেলাম? কারণ প্রথম আর দ্বিতীয় অধ্যায়টাও ইম্পর্টেন্ট, কিন্তু ওটা একটু থিওরিটিক্যাল। তৃতীয় অধ্যায়টা হচ্ছে মজার, এখানে ম্যাথমেটিক্স আছে, নানান ধরনের জিনিস আছে, সার্কিট আছে, গেট আছে, অনেক ইন্টারেস্টিং টপিক জানতে পারবা। তাই আমরা তোমাদের ইন্টারেস্টিং টপিকটা দিয়ে আগে শুরু করতেছি। তো তৃতীয় অধ্যায় থেকে আমাদের পুরো অ্যাডভান্স আইসিটি কোর্সটা শুরু হতে যাচ্ছে। মজা করে ক্লাস করো এবং ক্লাসটাকে আনন্দ করে করবা। মানে পড়াশোনার একটা প্রেশার নিয়ে ক্লাসটা করো না। যদি মনে করো আপু আমি পড়তেছি প্রেশার নিয়ে ক্লাস করতেছি, তখন না আনন্দটা থাকবে না। মনে করো আমরা নতুন কিছু শিখতেছি, তো ওইভাবে আনন্দের সাথে ক্লাসটা করো, তাইলে ক্লাসটা অনেক মজার হবে এবং ক্লাসটা অনেক সুন্দর হবে। ঠিক আচ্ছা, আছে? আরেকটা জিনিস, সেটা হলো তোমাদের এখন বই আছে ভাই, বই নাই, কোনো চিন্তা নাই। আমাদের জাস্ট পিডিএফটা ফলো করো তাহলেই হবে, এটাই হ্যাঁ, ঠিক আছে? বই দরকার নাই, বইয়ের এখনই প্রয়োজন নাই। হ্যাঁ, বইটা নিয়ে অনেক কম মানে থাকে যে বুক লিস্ট অনুযায়ী কেনা টেনা, এটা পরবর্তীতে, এটা এখন না, এটা আমরা পরবর্তীতে কিনবো। এখন জাস্ট আমরা যেটা পড়াচ্ছি হুম। সেটাই মনোযোগ দিয়ে পড়ো, এতটুকুই দরকার, এতটুকুই এনাফ তোমাদের জন্য, বেশি দরকার নেই। তাহলে আমরা আসলে আস্তে শুরু ধীরে করে শুরু দিই। করি। তাহলে অর্পি আপুকে আমরা পরবর্তীতে পাবো, আজকের মতো তাহলে আমরা শুরু করি আস্তে ধীরে, ঠিক আছে? তো একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটা আসলে কত অধ্যায়, ঠিক আছে? তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে ভাই এটা আসলে কত অধ্যায় থেকে শুরু। তো এইটা আসলে তোমাদের যে বইটা তোমরা পাবা ফিউচারে, সেই বইয়ের আসলে তৃতীয় অধ্যায় এটা, ঠিক আছে? সেই বইয়ের আসলে এইটা তৃতীয় অধ্যায়, ঠিক আছে? এটা হলো তৃতীয় অধ্যায়ের থেকে আমরা শুরু করতেছি। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই তৃতীয় অধ্যায় কেন শুরু করলেন? অন্য অধ্যায় থেকে কেন ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করা হয় নাই, সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করা হয় নাই? আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করতে পারতাম, সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করতে পারতাম, কিন্তু বিষয়টা হলো কি, কেবলমাত্র তোমরা মনে করো যে স্কুল জীবন পার করে আসলা, এরপরে যদি থিওরিটিক্যাল জিনিস দিয়ে ক্লাস শুরু করি, তোমার আর মন ভালো লাগবে না, ঠিক আছে? তোমার আর মনে ভালো লাগবে না, বোরিং লাগবে। তো এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং, আর মজার বিষয় হলো এই চ্যাপ্টারটা পড়লে তুমি আসলে কমন এমনি পাবা। ধরো তোমার 2 বছর পরে হয়তোবা এইচএসসি পরীক্ষা হবে, তাই না? 27 সালে পরীক্ষাটা হবে। তো তুমি এই চ্যাপ্টারটা যদি কমপ্লিট করো, দেখবা যে তুমি এই চ্যাপ্টারে যত প্রশ্ন আছে সবগুলা সলভ করতে পারছো। এন্ড এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকেই, মানে গ্যারান্টিড যে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকবে। ওকে, তাহলে মোটামুটি যারা আমাকে আগে থেকে চিনো তারা তো চিনোই, আর যারা চিনো না তাদের জন্য একটু বলি। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। তোমরা আমাকে রুমান ভাইয়া বা রুমান স্যার যেইটা ডাকতে তোমাদের পছন্দ হয় সেটাই তুমি আমাকে ডাকতে পারো।
ঠিক আছে, রুমান ভাইয়া অথবা স্যার, যেইটা তোমার মন চায় তুমি আমাকে ডাকতে পারো। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করছিলাম, বাট ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট ছিল রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে রোবট নিয়ে খেলাধুলা করা। সেই রোবট নিয়ে খেলাধুলা করছিলাম। তো রোবট নিয়ে খেলাধুলা করতে করতে আইসিটিও পড়াচ্ছি। ঠিক আছে, তো সেই একটা মনে করো ডিপার্টমেন্ট থেকে পড়ছিলাম, অনেক বছরের এখানে অভিজ্ঞতা। এইসব তোমরা দেখে নিও, এখানে আসলে আমি টাইম নষ্ট করতে চাই না। আচ্ছা, এখানে অনেক কিছু পড়াবো, কি কি পড়াবো একটু যদি আমি মনে করো তোমাদের দেখাই। সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, অঙ্ক সংখ্যা এগুলি আসলে কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বিভিন্ন পজিশনাল সংখ্যা পদ্ধতির ধারণা, বিট বাইট নিবল ক্যারেক্টারের ধারণা, সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই সকল বিষয়গুলা আসলে থাকবে। আর সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট অংশটা আছে সেটা কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তর। তুমি যদি এই অংশটা পারো তাহলে তুমি মনে করবা তোমার সৃজনশীলের গ এবং ঘ কমন পড়ে যাবে, জাস্ট এই পার্টটা। আর তুমি আসলে মনে করো ভাবতে পারো ভাইয়া জাস্ট এটুক বললে আমার গ অথবা ঘ কমন পড়ে যাবে। হ্যাঁ, কারণ এখান থেকে প্রতি বছরই একটা করে কোশ্চেন কমন পড়ে যায়। ঠিক আছে, এখন যদি আমরা একটু দেখি বেসিক আলোচনা। ঠিক আছে, শূন্যের ধারণা ও 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন এই শূন্যের ধারণা, তোমরা অনেকে মনে করো ভাইয়া শূন্য আসলে কি, লাভ নাই আসলে। কিন্তু তোমরা হয়তো জানো না যে শূন্য যতদিন পর্যন্ত আবিষ্কার হচ্ছিল না ততদিন পর্যন্ত আসলে গণনা করা বিষয়টা অনেক কঠিন হয়ে গেছিল। কারণ 9-এর পরে আসলে কত হবে বা কোনো কিছু নাই বুঝাতে আসলে আমরা কি করব, 100। ঠিক আছে, 100-র পরে মানে 1-এর পরে 2টা শূন্য পুরো জিনিসটাই চেঞ্জ করে ফেলছে, তাই না? তাই শূন্যের অনেক কিন্তু ভূমিকা রয়েছে, গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তো শূন্য কিন্তু দরকারি। তো এখানে একটা কথা বলছে যে সুমেরিয়ান ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি আর মিশরীয় সংখ্যা পদ্ধতি কোনো কিছু না থাকলে সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু তারা আসলে এটার কোনো গাণিতিক শূন্য বলতো না। তারা বলতো যে নাই, কিছু নাই। ঠিক আছে, কিন্তু তারা আসলে যেটাকে শূন্য বলা যায় সেটা বলতো না। শূন্য নিয়ে কাজ করে আসলে ভারতীয়রা। ঠিক আছে, শূন্য নিয়ে কাজ করে আসলে ভারতীয়রা। ওকে, তারপরে হলো এই শূন্য আবিষ্কারকে আধুনিক গণিতের একটা যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তার মানে শূন্যের অনেক গুরুত্ব আছে। আচ্ছা, তারপর বলছে অঙ্ক সংখ্যা ও সংখ্যা পদ্ধতি জিনিসটা আসলে কি। ঠিক আছে, সংখ্যা হচ্ছে একটা উপাদান, নরমাল যে কোনো কিছু হতে পারে, যেটি গণনা, পরিমাপ ও পরিমাণ এই জিনিসগুলোর জন্য ব্যবহৃত হয়। সংখ্যাকে প্রকাশ করার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, যেমন ধরো যে 1 হইতে পারে, 2 হইতে পারে। ঠিক আছে, এগুলাকে অঙ্ক বা ডিজিট বলা হয়। ঠিক আছে, অঙ্ক বা ডিজিট বলা হয়। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হলো কি, অঙ্ক। আর সংখ্যাকে প্রকাশ করা এবং গণিতকে সংখ্যা পদ্ধতি বলে, মানে সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, এখন একজনই জিজ্ঞেস করছো ভাইয়া স্যার আইসিটির মান বন্টনটা বলে দেন। আইসিটির মান বন্টনটা বলে দেব। তোমার মনে করো যে 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ থাকবে, যেখান থেকে তোমার 25 মার্ক। ঠিক আছে, 25 মার্কস। ঠিক আছে, 25 মার্কস। আর মনে করো যে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। ঠিক আছে, 8টা থেকে 8টা সিকিউ থেকে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। 5 10 এ 50 মার্ক। আর প্র্যাকটিক্যালে থাকবে হলো 25। ঠিক আছে, প্র্যাকটিক্যালে 25, তাহলে টোটাল কত, 100। তার মানে এমসিকিউ থাকবে 25টা, 5টা সিকিউ থাকবে, আর তোমার প্র্যাকটিক্যালে থাকবে 25। তো আমাদের মেন টার্গেটটাই থাকবে এই 75 ইনশিওর করা। ঠিক আছে, 100 মার্কের পরীক্ষা। তোমরা যারা এতদিন পর্যন্ত 50 মার্কের দিয়ে আসছো তারা একটু সিরিয়াস হয়ে যেতে হবে, কারণ এখন 100 মার্কের পরীক্ষা, সিকিউ আসবে। এতদিন পর্যন্ত এমসিকিউতে পার পেয়ে গেছো, তো এখন সিকিউ আসবে। তোমরা কি জানো যে আজকে আমার একটু মনে করো যে আমি পরে জয়েন করছি, তাই না? তোমাদের ফার্স্টে অর্পি আপু তোমাদের জয়েন করছো, তুমি কি জানো যে আসলে আমার একটু কেন লেট হয়েছে? বা যদিও আমি আগে চলে আসছি, তোমাদের অর্পি আপুকে বললাম যে আগে শুরু করো, আমি একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে, এটার একটা গল্প আছে। আজকে আমি তোমাদের শিক্ষক ক্যাম্পাসে যখন আসতেছিলাম তখন আসার সময় পাঠাওতে আসি, মানে বাইকে করে আসি। এখন সেই বাইকার যে ছিল আর কি,
যে রাইডার, সে এমন একজন মনে করো যে দুঃখের গল্প আমারে শোনাইতেছিল। সে আমাকে বলছিল, হয়তো তার কোনো কারণে মন খারাপ, সে বলতেছে ভাই এ জীবন আসলে একটা নশ্বর জীবন, এই জীবন রেখে আসলে কি লাভ। আমি বাইকের পিছনে থেকে আমার মনে করো আত্মা ঠাস 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 করতেছে যে কি বলে এটা। উনি বলতেছে ভাই মানুষ আজকে আছে কালকে নেই। আমি তারে বোঝানোর চেষ্টা করলাম, ভাই মানুষ আজকে আছে কালকে নেই সেটা আমিও জানি, কিন্তু আপনি আমাকে আজকেই নাই করে দিয়েন না, আস্তে চালান। কিন্তু সে এমন ভাবে চালাইতে শুরু করলো, মনে হচ্ছে যে দুইটা বাস, ঠিক আছে, দুইটা বাস মাঝখান দিয়ে যাচ্ছে, সে মাঝখান দিয়ে ঢুকে দিচ্ছে। মানে যে ধুম মুভি দেখছো, অনেকে হয়তো ধুম মুভি দেখছো হয়তো, তো ওই ধুম মুভির মতো সে বাইক নিয়ে ঠাস করে ঢুকে যাচ্ছে, আর আমার আত্মা ঠাস করে বের হয়ে যাইতেছে। ঠিক আছে, আত্মা বের হয়ে যাইতেছে, আমি চলে যাচ্ছি, আবার আসতেছে। তো এরকম অবস্থার মধ্যে দিয়ে মনে করো আমার গেছে। আমি খালি দোয়া দুরুদ পড়তেছিলাম যে কোন সময় আমি দেখা যাচ্ছে যে এমন ভাবে সাই দিছে আমি একদম উপরে চলে গেছি। ঠিক আছে, তো এরকম অনেক মনে করো যে ঘটনা ঘটে গেছে। তো এইরকম কারণে আজকে একটু আমার মনে করো জয়েন করতে একটু সময় লাগছে, বুঝতে পারছো। আরে বাবা হেলমেট পরা, উনি পারলে মনে করো যে বাসের ভিতরে ঢুকে যাইতেছে। উনি এমন একটা মানে উনি এতটাই মনে করো যে হয়তোবা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, উনি মনে করো দেউলিয়ার মতো গাড়ি চালাচ্ছে। এখন মনে করো কোন একটা বাস ওনাকে ওভারটেক করতেছে, এখন বাস ওভারটেক করতেছে, সে ভাবতেছে যে বাস আমাকে ওভারটেক করবে, আমি বাসের সাথে লাগিয়ে দিব। সেইটা বুঝতেই পারতেছে না, বাস যদি তার একটা ধাক্কা দেয় সেই মনে করো যে বাইক পুরা চুরচুর হয়ে যাবে, কিন্তু তার মনের মধ্যে হইলো অন্য ধরনের অনুভূতি শুরু হয়ে গেছে। সে মনে করো বাসকে পারলে ধাক্কা দিয়ে উড়িয়ে দিতে চায়, বুঝতে পারছো। তো আজকের এইখানে আমার আসতে একটু জয়েন লেট হওয়ার জন্য এটা আসলে কারণ ছিল। তা আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, ভাই আপনার যদি মরিবার খুব ইচ্ছা হয় আমাকে জাস্ট নামানোর পরে আপনি মরে যান, ঠিক আছে। তো এইরকম অনেক ঘটনা কিন্তু হয়েছে, বুঝছো। তারও অনেক কিছু বলবো, তো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ মূলত আসলে আমি দুই প্রকার, ঠিক আছে, প্রধানত দুই প্রকার। একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই দুইটার আসলে মানে কি, ঠিক আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ধরো এটা 2, আবার মনে করো এখানে আমি রোমানে লিখলাম 2, ঠিক আছে, ভালো কথা লিখলাম। এখন তুমি আমাকে কি বলতে পারো, আমি যদি 1 লিখি, এই পাশে যদি 1 লিখি, এইটা হয়ে যেতেছে 21, তাই না, এইটা হয়ে যেতেছে 21। আবার সেম মনে করো এরকম আরেকটা 2 ছিল, এইখানে যদি আমি 1 লিখি তাহলে হয়ে যেতেছে 12। দেখছো, জাস্ট মনে করো ডানে বামে আমি জাস্ট অবস্থানের উপর ডিপেন্ড করে সংখ্যাটা বসানোর কারণে জিনিসটা কি হয়েছে, মনে করো যে মানের পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সেম জিনিসটাই ধরো এরকম এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি যদি এর ডানে আরেকটা বসাই রোমানে, এইটাও 3, এইটার বামে যদি একটা বসাই এইটাও 3, তার মানে এর অবস্থানের উপরে আসলে তেমন একটা পার্থক্য হচ্ছে না। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অবস্থান চেঞ্জ করলে মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে অবস্থান আসলে নির্ভর করতেছে, সরি মান নির্ভর করতেছে এই অবস্থানের উপর। তো এইটাই আসলে বেসিক পার্থক্য পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তেমন একটা ম্যাটার করে না অবস্থান, মানে তুমি কোন পাশে বসাইতেছ তেমন একটা ম্যাটার করে না। কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতিতে তোমার এই যে অবস্থানের উপর চেঞ্জ হয়ে যেতে পারে তোমার মান, ঠিক আছে। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির
মান বের করার জন্য কি কি দরকার হয়, ঠিক আছে, মান বের করার জন্য কি কি দরকার হয়। প্রথমে যেটা দরকার হয়, ওই সংখ্যা পদ্ধতির মোট কতগুলো অঙ্ক আছে, মোট কতগুলো অঙ্ক আছে। আলটিমেটলি এটা বুঝাইতেছে বেজ, ঠিক আছে, বেজ অঙ্কের নিজস্ব মান, ঠিক আছে, আর হইল অবস্থানের উপর ভিত্তি করে স্থানীয় মান। এই জিনিসটা বুঝাবো আমি যে এটা আসলে কি বুঝাইতেছে। 2 আর 3 নাম্বারটা আমি একটু পরে বুঝাইতেছি। 1 নাম্বারটা বুঝায় যে ওই সংখ্যা পদ্ধতির মোট কতগুলো অঙ্ক আছে, মোট কতগুলো অঙ্ক আছে। মানে ধরো আমরা যেই সংখ্যা পদ্ধতি নিয়ে সবসময় হিসাব করি, সেই সংখ্যা পদ্ধতিতে কতগুলা অঙ্ক আছে ইউনিক, 0 থেকে 9, এই 10টা ডিজিট, 0 থেকে 9 টোটাল কয়টা ডিজিট, 10টা ডিজিট। এই 10টা ডিজিট ব্যবহার করি আমি আসলে বিভিন্ন অঙ্ক বা সংখ্যা লিখি। তার মানে এইটা হলো ওই সংখ্যা পদ্ধতির ইউনিক এতগুলা অঙ্ক, যেটাকে আমরা বলি বেজ। তাহলে এইটার আসলে বেজ কত, বেজ হইল 10, ঠিক আছে, বেজ কত 10, কারণ টোটাল এতগুলা ইউনিক নাম্বার আছে, এতগুলা কি আছে, ইউনিক নাম্বার আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান ও স্থানীয় মান, ঠিক আছে। একজনে বলতেছে ভাইয়া লিখা লাগবে, একটু তুলে ফেলো, ঠিক আছে, একটু তুলে ফেলো বা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে রাখো, পরে হলো এটার নোট করো, ঠিক আছে। আমি যা যা লিখবো তাই আসলে নোট করা দরকার, তবে এখন যেহেতু একটু সময় কম, তুমি একটু স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে এটা থেকে নোট করো। এখন দেখো সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান আর স্থানীয় মান। এখন দেখো আমরা যদি এভাবে চিন্তা করি, ধরো 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 10টা টোটাল নাম্বার আছে। এখন তুমি প্রত্যেকটা নিজস্ব মান জানো না, যে 0 অবশ্যই 1 এর থেকে ছোট, 1 আবার 2 এর থেকে ছোট, এইভাবে করে প্রত্যেকটা নিজস্ব মান জানো তুমি, যে কোনটা কোনটার থেকে বড়, ঠিক আছে, এবং প্রত্যেকটার মধ্যে পার্থক্য 1 করে বাড়তেছে, নিজস্ব মান। এখন ধরো এরকম একটা আমি সংখ্যা নিলাম 987, ঠিক আছে। এখন এই সংখ্যাটাই দেখো তো এইভাবে লেখা যায় কিনা। এইভাবে লেখা যায় কিনা দেখো তো। 9 ইন্টু 100 মানে 900, 8 ইন্টু 10 তার মানে 80, তার সাথে 7 যোগ করলে 987। দারুণ না? এভাবে তো লেখা যায় এইটাকে। এরপরে দেখো, এরপরে এইটাকে আবার এইভাবে লেখা যায় কিনা। এটা একটু ভালো মতো বুঝতে হবে। দেখো এই সংখ্যা পদ্ধতির একটা জিনিস দেখো, এখানে একটা প্যাটার্ন আছে যেটা তোমাদের ভালো করে বুঝতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। দেখো এই সংখ্যা পদ্ধতির যে আমরা নর্মালি ব্যবহার করি, ঠিক আছে, এটার নাম পরবর্তীতে বলতেছি। ধরো এই সংখ্যা পদ্ধতির বেস কত, বেস হইল 10, তাই না, কারণ টোটাল 10টা আছে ইউনিক ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইউনিক ডিজিট আছে, ঠিক আছে। এখন 10টা ইউনিক ডিজিট
থাকার ফলে এই সংখ্যা থেকে এই সংখ্যা, এই সংখ্যা থেকে আবার এই সংখ্যা, তাদের নিজস্ব যে মানগুলা, এগুলি কি নিজস্ব মান? এই যে এগুলি নিজস্ব মান, আর তার অবস্থানের উপর চেঞ্জ হইতেছে কত? এই ভ্যালুগুলা, ঠিক আছে, এই ভ্যালুগুলা। তার মানে সে যত বামের দিকে যাচ্ছে, তত 10 এর উপরে পাওয়ার বাড়তেছে, 10 এর উপর পাওয়ার বাড়তেছে অবস্থানের কারণে। এইটা হলো তার অবস্থানের কারণে ভ্যালুগুলা বাড়তেছে। এইটা তার নিজস্ব মান, দুইটার গুণফল হইতেছে, ঠিক আছে। এইটা দেখো 10, এইটা যেহেতু 1, তার মানে এটাকে 10⁻0 করে বলতে পারে একদম প্রথম ভ্যালুটা। তার মানে এইভাবে জিনিসটা হইতেছে। আরেকটা প্যাটার্ন দেখো, যেহেতু বেস 10, তাই এইটার থেকে এইটা আলটিমেটলি আমি বলতে পারি তার নিজস্ব মান এবং তার থেকে 10 গুণ বেশি। আবার এইটা থেকে এইটা তার নিজস্ব মান এবং 10 গুণ বেশি। তার মানে যত আমি এদিকে যাচ্ছি তত আমার ভ্যালু বাড়তেছে। আর কত গুণ করে বেশি? 10 গুণ করে, কারণ বেজ হইল 10, ঠিক আছে। এখন আমরা যদি আরো একটু সামনে যাই তখন আরো বুঝবা। তাহলে নিজস্ব মান, তার নিজস্ব ভ্যালু, আর অবস্থানের উপর ডিপেন্ড করে তার ভ্যালুর আসলে মান বাড়তেছে। এটা হলো স্থানীয় মান, ঠিক আছে, কারণ 10 করে করে বাড়তেছে, তার আগেরটার থেকে 10 করে করে বাড়তেছে। এবার যত যাবে তত বাড়তে থাকবে। আচ্ছা, আমরা আরো সামনে যাই তখন আরো ক্লিয়ার হবে। তারপরে বলছে একটা পজিশনাল সংখ্যা পদ্ধতির এমএসডি, এলএসডি, রেডিক্স পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট, ইন্টিজার, ফ্র্যাকশন, এগুলি আসলে কি বোঝায় বুঝাইতেছে। ধরো এরকম একটা সংখ্যা 234 দশমিক, ঠিক আছে, 531, ঠিক আছে। এইটা হলো এমএসডি, এইটা হলো এলএসডি। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এমএসডি এলএসডি কি? এইটারে বলে হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এটাকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, অথবা ডেসিমাল পয়েন্ট, যেটাই বলি না কেন। এই অংশটাকে বলা হয় ইন্টিজার বা পূর্ণাংশ, এই অংশটাকে বলা হয় ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এখন আসি প্রত্যেকটা আসলে কি বোঝায় সেটার জন্য। আচ্ছা, এটার একটা ছবি নিয়ে ফেলতে পারো, তোমাদের কাজে লাগবে। এখন দেখো এই যে যে ডিজিটটা, 2 ডিজিটটাকে কেন এমএসডি বললাম? দেখো একটা সংখ্যার, বড় একটা যদি আমি এরকম সংখ্যা ধরি, এই সংখ্যার সর্ববামে যেটা থাকে, সর্ববামে 2 আছে না? এখানে যদি আরো কতগুলো সংখ্যা থাকতো, ধরো আরো এরকম আছে 1 1, তাহলে তখন আবার এই লাস্টের 1টা হইলো আবার এমএসডি হয়ে যেত, ঠিক আছে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা এমএসডি মানে কি? এমএসডি মানে হইলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তাই না? মানে হলো এটার গুরুত্ব বেশি। দেখো এই ডিজিটটা আরো যত বামের দিকে যাবে তত বেশি। ধরো তোমাকে 234 টাকা দিবে, কেউ 234 টাকা দিবে। এখন তার সামনে যদি বলো ভাইয়া
আমি আরেকটা 2 সামনে একটু অ্যাড করে দেই না, তুমি সামনে আরেকটা 2 অ্যাড করার সাথে সাথে এটা 2234 হয়ে যাচ্ছে। তার মানে ওই ডিজিটের গুরুত্ব বেশি বেড়ে গেছে। বলে যে ভাইয়া 2234ও ভালো লাগছে না, আর একটু বাড়াই দেন না। ধরো আরেকটা 3 বাড়াই দিলা, তখন কি হয়ে যাবে 32,234। তার মানে যত বামের দিকে আমি সংখ্যা বাড়াবো বা যত বামের সংখ্যাটা যেটা থাকবে সেইটা আমার একটা সংখ্যার সব থেকে ইম্পর্টেন্ট বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বলতে পারি। তেমনি একদম লাস্টের এই সংখ্যাটা তেমন একটা গুরুত্ব নাই, মানে এইটার তুলনায় একদম লাস্টে তেমন একটা নাই। ভাইয়া 31 টাকা দিতেন, ধরে 531, ভাইয়া 530, তেমন আসে যায় না তেমন একটা, বা 400 বা চেঞ্জ হইতেছে তেমন না। তার মানে যতটা বাম এই সাইডে যাব, এটা কোন সাইড, তাহলে তো ডাইন সাইডই বলা যায় তাই না? যতটা এই সাইডে যাব তত যে লাস্টের যে ডিজিটটা পাবো সেটা হলো তত মানে কম গুরুত্বপূর্ণ, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, মানে গুরুত্ব নাই ওটার, ঠিক আছে? লিস্ট মানে তত কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, রেডিক্স পয়েন্ট কি? দশমিক যেখানে লিখি সেটাই রেডিক্স পয়েন্ট, ঠিক আছে? ইন্টিজার কি? দশমিকের আগের সব জিনিসই হলো ইন্টিজার, মানে পূর্ণাংশ, পূর্ণ ভ্যালু। দশমিকের পরের অংশ ফ্র্যাকশন। খুব সহজ এবং সিম্পল, ঠিক আছে? প্রত্যেকটার পিডিএফ পাওয়া যাবে, কোনো চিন্তা নাই। একজনই জিজ্ঞেস করছে ভাই এখানে এমএসডি কি শূন্য? না ভাই, 2 2 2, এটা শূন্য না ভাই, 2 2 হলো এমএসডি, 234 ছিল। ওকে, আচ্ছা লিখছি যে 0 0 1 2 3 4, এখানে এমএসডি কে শূন্য? না ভাই, তুমি যে প্রশ্নটা করছো সেখানে এমএসডি হলো 1, ঠিক আছে? একজন একটা কোশ্চেন করছে ভাইয়া 0 0, সরি, এরকম লিখছে যে 0 0 1 2 দশমিক কিছু একটা লিখছে 3 4, ঠিক আছে? দেখো ভাই এই সংখ্যার এই 0 0 তো আসলে কোনো দাম নাই তাই না? 1 হইলো যে তোমার মনে করো যে এখানে এমএসডি, তার মানে 1 হবে, 1 হইলো তোমার যে প্রশ্নটা ছিল সেটা। ওকে, আমরা সামনের দিকে যাই। তারপর হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর প্রকারভেদ। টোটাল আমাদের বইতে 4 ধরনের বলছে, 4 ধরনের জিনিসগুলো আমরা একটু শিখে ফেলি, ঠিক আছে? একটা দারুণ জিনিস দেই তার আগে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টা নিয়ে, 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। একটা প্রথমে হলো বাইনারি, ঠিক আছে? প্রথমে হলো বাইনারি, বাইনারি নিয়ে করব। তারপরে বলছে অক্টাল, অক্টাল নিয়ে করব। তারপরে বলছে হলো ডেসিমাল, ঠিক আছে? ডেসিমাল। তারপরে হলো হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এখন প্রশ্ন আসতে পারে ভাই এগুলি আসলে মানে কি, তাই না? মানে হলো এক একটা সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির বেজ, ঠিক আছে, বেজ হইল 2, ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতির বেজ হইল 8, এই সংখ্যা পদ্ধতির বেজ হইল তোমার 10, এই সংখ্যা পদ্ধতির বেজ হইল তোমার 16, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে ভাই 16 কেন? কারণ এই সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে 0 আর 1, এই সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে 0 1 2 3 4 5 6 আর 7, ঠিক আছে? টোটাল 8টা ইউনিক ডিজিট। এইটা তো তোমরা জানো 0 থেকে 9, এইটার হলো 0 থেকে 9, সরি 0 থেকে 9 তো আছেই, এরপরে আরো মনে করো যে 6টা ডিজিটকে প্রকাশ করার জন্য এরপরে আছে হলো এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই এবং লাস্টে কত? এফ, ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতিগুলো আমাদের বলতে হইছে। 125 এটা এলএসডি কি? 1। আচ্ছা ঠিক আছে,
একজন বলছে ভাই সবুজ কালার বাদ দেন, দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি সবুজ কালার তাহলে বাদ দিচ্ছি। তো এইটা দেখো, বাকিগুলা আসলে আমাদের এরকম যে আমার যত বেস ততগুলা ইউনিক নাম্বার আছে। তো একটা মনে করো স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তাহলে তোমাদের এটা আসলে নোট আকারে রাখতে পারবে পরবর্তীতে। এখন এক নজরে পজিশনাল সংখ্যা পদ্ধতির পুরো ডিটেলসটা একবার দেখো, যে দশমিক যেটা আসলে আমরা সবসময় ব্যবহার করি, যেটা তোমরাও শিখো, এটা আমরা প্রাত্যহিক লাইফে ব্যবহার করি, কারণ এটা আসলে কত, বেস কত, 10, ঠিক আছে, এবং কি কি প্রতীক আছে দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে। বাইনারিতে দুইটা ইউজ করি, সরি বেজ আছে 2, তার মানে আসলে প্রতীক আছে 2টা। অক্টালে আছে এতগুলা, হেক্সাডেসিমালে আছে এতগুলা। একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে এটা নোট করবা, ঠিক আছে। দেখো হেক্সাডেসিমালে বুঝো নাই, দেখো টোটাল আছে কত, 16টা। ওরা প্রকাশ করে এরকম, 9-এর পরে ওরা ব্যবহার করে, 9-এর পরে হওয়ার কথা ছিল কত, 10, বা 10 লিখে কিভাবে 1 আর 0 দিয়ে, কিন্তু ওরা বলতেছে না 10 লিখবো না, এ দ্বারা আমরা 10-এর মতো বুঝাবো, যে 9-এর থেকে বেশি সেটা হলো এ। এরা সমতুল্য মান অনেকটা 10-এর মতো বুঝায়, কিন্তু এখন তো 10 লিখতে গেলে তো আবার 1 0 ইউজ হয়ে যেতেছে, তো বলতেছে না এ দিয়ে আমি 10 বোঝাবো, ঠিক আছে। বি দ্বারা ওরা 11 বুঝাইতে চায়, এইভাবে করে আর কি টোটাল 16টা ডিজিট হেক্সাডেসিমালে ওরা ইউজ করতেছে। উদাহরণ কি, এই যে দেখো উদাহরণ এরকম দিছে, বাবা, বা এরকম একটা সংখ্যা হইতে পারে 1a 9c, এটা একটা সংখ্যা, ঠিক আছে, 1a 9c। দেখো এটা একটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা তোমরা ইউজ করতে পারো, খুবই ইজি জিনিস। তারপর হচ্ছে বিভিন্ন সংখ্যা পদ্ধতির সমতুল্য কিছু ছক দিছে, ঠিক আছে, সমতুল্য যে একটা সংখ্যা পদ্ধতির ভ্যালুর সাথে আরেকটা সংখ্যা পদ্ধতির ভ্যালুর কতটা মিল থাকতে পারে, ঠিক আছে, এটা একটু দেখো। ঠিক আছে, দেখো দেখো ডেসিমালে 0 সবগুলাই 0, বা আবার মনে করো যে বাইনারিতে 1 সবগুলার 1 এর সাথে সমান। কিন্তু দেখো যখনই ডেসিমালে 2 চলে আসছে, এখন বাইনারিতে তো 2 নাই, তখন আমরা লিখতেছি কত, 10, মানে বাইনারি 1 0 আর কি, 10 তো ওইভাবে বলা যায় না। এখন অক্টালে আবার কত, 2 আছে, তাই 2 লিখতে পারছি, বুঝতে পারছো। আবার দেখো এখানেও সেম জিনিসটা হইতেছে, এগুলি একটু দেখতে পারো, সমতুল্য মান, ঠিক আছে, মুখস্থ করতে পারলে ভালো, কিন্তু আমি তোমাদের আসলে মুখস্থ করাবো না, কারণ আমি তোমাকে টেকনিক শিখাই দিব, এটা আসলে তখন আর মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। তো এটা তোমরা আসলে নিজেরা দেখে নিতে পারো। ওকে, এখন প্রশ্ন আসছে, এইটার আগে আসলে আমি একটা জিনিস দেখাবো। এখানে একটা কিছু প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা অনেকেই তোমরা জানো না বা বুঝো না, বাট আমি এই প্যাটার্নটা শিখাই দিব, ঠিক আছে। একটু অ্যাডভান্স জিনিস শিখাই দিই, যদি অ্যাডভান্স বলা যায় কি না, বেসিকই বলা যায়, ঠিক আছে, কিছু বেসিক্স, ঠিক আছে, বেসিক্স শিখাই দিই, কিছু বেসিক শিখাই দিই, নাইলে তোমরা জিনিসটা প্যাটার্ন আসলে ভালো মতো বুঝবা না, ঠিক আছে। কিছু বেসিক শিখাই, কি বেসিক শিখাবো। এখন প্যাটার্ন দেখো, ডেসিমালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধরো ডেসিমাল, এই ডেসিমালে কি হয়, 0 থেকে শুরু হয়, 9-এ শেষ হয়, তাই না, 9-এ শেষ হয়, আর 9-এর পরে আমরা কত লিখি, 10। আবার যখন আস্তে 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 শেষ হয়, তখন লিখি, ধরো 19 আসছে, 19-এর পরে তখন লিখি কত, 20। ভালো কথা, তাইলে অক্টাল ধরো সংখ্যা, অক্টালে 0 থেকে তো 7 পর্যন্ত লিখা যায়, 7-এর পরে কত লিখবো, 0 থেকে ধরো 7 পর্যন্ত আছে, 7-এর পরবর্তী সংখ্যা কত বলতে পারবা, 7-এর পরবর্তী সংখ্যা কত বলতে পারবা। এখন একটা প্যাটার্ন দেখো, এটা আসলে বুঝাইতেছে 0 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পরবর্তী সংখ্যা 10 ডেসিমালের আর কি। এখন দেখো অক্টালে 0 থেকে 7 পর্যন্ত আসছে, এর পরবর্তী সংখ্যা কত, এর পরবর্তী সংখ্যা কখনো মানে ভাবছো, ভাইয়া অক্টালে তো আসি, মনে করেন যে 0 থেকে 7, এর পরবর্তীতে কত দিয়ে শুরু করব, একটা জটিল প্রশ্ন।
এবার দেখো জিনিসটা, তোমাদের জটিল প্রশ্ন সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? জটিল প্রশ্নের সমাধান, ঠিক আছে? অ্যাডভান্স, তোমাদের কোর্সের নাম কি? অ্যাডভান্স আইসিটি। অ্যাডভান্স করতে গেলে তোমার তো একদম বেসিক, একদম ভিতর থেকে জানতে হবে, যেটা কেউ শিখাবে না সেই জিনিসটা তোমাকে শিখতে হবে। তাহলে দেখো বেসিকটা দেখো, 0 থেকে যখন 9 পর্যন্ত হয়, তারপরে যেহেতু আর কিছু নাই, তখন আমরা আবার রিপিট করা শুরু করি। তার মানে আবার এই 0 কে আনি, দেখো রিপিট করা শুরু করি। 0 থেকে 9 পর্যন্ত হয়ে গেছে, রিপিট করা শুরু করি 0। এখন শুধুমাত্র 0 দিলে কি আসলে পরবর্তী সংখ্যা বুঝাইতো? না, এর আগে আসলে আমি মনে মনে 0 ধরে নিতে পারতাম না। তার মানে বলতে পারি এগুলি সবগুলাই আসলে 0 9 ছিল, 0-র পরবর্তী সংখ্যা আসলে 1, তাই 1 0। তেমনি এইখানে যখন শেষ হইতেছে, 19 পর্যন্ত শেষ হইতেছে, তখন কি করলাম? ধরো এখানে 19 পর্যন্ত শেষ হইতেছে, তখন আমি কি করলাম? আবার 0 কে রিপিট করলাম। আবার কি করলাম? 0 কে রিপিট করলাম। রিপিট করে এগুলি তো সব 1 দিয়ে শেষ হইতেছিল, তাই না? তাহলে 1 এর পরবর্তী সংখ্যা কত দিয়ে দিছি? 2। 1 এর পরবর্তী সংখ্যা কত দিয়ে দিছি? 2। তাহলে দেখো 0 থেকে যখন 7 শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি দিব? রিপিট করব কত? 0, তাই না? রিপিট করার কথা কত? 0। আর এখানে যেহেতু সবার আগে মনে মনে আমরা আসলে 0ই ধরতে পারি, 0 7, তার মানে এখানে আসলে 1 0। তার মানে আমরা বলতে পারি অক্টালে 7 এর পরবর্তী সংখ্যা হইল 10। 7 এর পরবর্তী সংখ্যা কত? 10। ঠিক আছে, এবার আসি বাইনারিতে। তোমাদের একজন বলছিল যে ভাইয়া বাইনারিতে কেন এটা হয়েছিল, একটু বাইনারিতে দেখো। বাইনারিতে দেখো, বাইনারিতে 0 1 আর কোন কি সংখ্যা আছে? নাই। তাহলে রিপিট করো। রিপিট করলে 0-র পর 1 এর পরে আবার কত? 0। কিন্তু এই 0 এই 0 মিলা যাইতেছে, তাহলে কি এভাবে রাখা যাবে না? তাহলে 1 0 মারিয়ে দাও, 1 0। তাহলে 1 0 এর পরবর্তী সংখ্যা আবার কত? 1 1। 0-র পরবর্তী সংখ্যা 1। আবার দেখো 1 এ মিলে গেছে, 1 এর পরে আবার কি লিখতে হবে? 0। ভালো কথা, 1 এর পরে আবার কত? 0। কিন্তু এই 0 আর এই 0 তো মিলে যাচ্ছে, তাহলে সামনে আরেকটা 1 বসায় দাও। ভালো কথা, এখন আবার লিখো 1 0 1 1 1 হয়ে গেছে। রিপিট করো, তারপরে কি লেখা যায়? একবারে 1 1। ঠিক আছে, তার মানে আমরা আসলে বারবার রিপিট করতেছি, ঠিক আছে? বারবার রিপিট করতেছি, এই জিনিসটা আসলে আমাদের বুঝতে হবে। এখন ধরো আমি একটা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করলাম, ঠিক আছে? নতুন আরেকটা সংখ্যা পদ্ধতি তৈরি করলাম। ধরো নতুন একটা সংখ্যা পদ্ধতি তৈরি করলাম, ধরো রোমান সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? রোমান, ঠিক আছে? রোমান সংখ্যা পদ্ধতি ধরো, ঠিক আছে? রোমান সংখ্যা পদ্ধতি। এখন এই রোমান সংখ্যা পদ্ধতিতে ধরো আমি বেজ দিলাম, আমার সংখ্যার বেজ হইল 5। তার মানে ডিজিট আছে আমি ধরে নিলাম ধরো 0 1 2 3 4, 5টা ডিজিট। ভালো কথা, এখন আমার সংখ্যা পদ্ধতিতে কিভাবে চলবে? চলবে অনেকটা এইভাবে। ধরো এরকম দেওয়া আছে 0 1 2 3 4 5, সরি 5 তো নাই। 5 কি আছে? নাই, 5 তো নাই। তাহলে 4 পর্যন্ত আসার পরে আমি কি করব? রিপিট করব, আবার রিপিট করব, তার মানে 0 আসবে। এখন এই 0 এই 0 তো মিলা যাইতো, তাহলে কি এটা কি 4 এর পরবর্তী সংখ্যা বলা যাবে? না, তার আগে আমি কি লিখবো? 10। বুঝতে পারছি? এইভাবে করে করে যখন 14 হবে, 14 এর পরবর্তী সংখ্যা কি? 4 এর আগে আবার রিপিট করব 0। যেহেতু 1 এর পরবর্তী সংখ্যা আছে, তার মানে 2 0। তার মানে 14 এর পরে হবে কত তখন? 2 0। বুঝতে পারছি জিনিসটা? দেখতেছো যে আমি নিজেও একটা সংখ্যা পদ্ধতি বাইর করে ফেলছি এবং এর পরবর্তী সংখ্যা কত হবে সেটা লিখছি। এখন তোমরা আমাকে বলো তো দেখি, আমি আসলে তোমরা কতটুকু বুঝছো এই সংখ্যা পদ্ধতির 444 এর পরবর্তী সংখ্যা কত? দেখি তোমাদের একটু কমেন্টে। এই সংখ্যা পদ্ধতির 444 এর পরবর্তী সংখ্যা কত? দেখি তোমরা কতটা পারো।
এইটা যদি বুঝো তাহলে হয়ে যাবে। একজন আবার 500 লিখছে, এই 5 কি আছে বোকা ছেলে? অনেকেই কিন্তু ঠিক লিখছো, ঠিক আছে, অনেকেই ঠিক লিখছো, ঠিক আছে। দেখো আমি জিনিসটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখো 4 এর পরে তার কোনো সংখ্যা পাইতেছি না, তার মানে রিপিট করো 0। আবার দেখো এইটারও পরবর্তী কোনো সংখ্যা পাইতেছি না, তার মানে রিপিট করো 0। এইটারও কোনো সংখ্যা পাইতেছি না, রিপিট করো। তাহলে এই 0 তো প্রথম 0 সমান হয়ে যাইতেছে, তার মানে আবার প্রথম থেকে শুরু করো, তার মানে এটা হবে 1000। ঠিক আছে, 1000। যারা যারা পারছো বিশ্বাস করো ভাইয়া, তুমি এই যে যে কনসেপ্টটা শিখছো, বিশ্বাস করো ভাইয়া, তোমার যারা সিনিয়ররা এখন কলেজে আছে, তুমি তাদেরকে এই জিনিসটা একটা করতে দাও, 100 জনের মধ্যে 90 জন পারবে না। 100 জনের মধ্যে 90 জন পারবে না। তুমি জাস্ট এই কনসেপ্টটা শিখছো। তুমি তোমার কলেজের যদি 1 বছরের সিনিয়র কোনো ভাইয়া থাকে, তারে যে এইভাবে একটা জিনিস দিবা, যে তোমার নাম দিয়ে একটা বলবা যে আমার নামের এই পদ্ধতি, ধরো এখন এই পদ্ধতির এই যে 444 এর পরবর্তী সংখ্যা কত হবে, দেখবা যে পারবা না। তুমি জাস্ট এটা ট্রাই করো। তোমার যদি কোনো পরিচিত কলেজের সিনিয়র থাকে, তারে যা বলবা ভাইয়া এই যে এরকম আমার তোমার নাম দিও, আমার নাম ইউজ করো না, তোমার নাম ইউজ করবা, ঠিক আছে। বলবো যে এরকম আমি একটা সংখ্যা পদ্ধতি বানাইছি, বেস 5, এইরকম 5টা ডিজিট আছে, 444, বলেন তো এটার আসলে পরবর্তী সংখ্যা কত? ঠিক আছে, সেই হবে। নাইস। এখন আসি, তাহলে এইটা যদি বুঝে ফেলো তাহলে আমাদের জন্য অনেক কিছু ইজি হয়ে গেছে। তারপরে বলছে বিট আর বাইটের ধারণা, 0 আর 1 এগুলিকে বিট বলা হয়, এইটা এগুলাকে বিট বলা হয়, 0 অথবা 1 এগুলাকে বিট বলা হয়। এরকম মনে করো যে 8 বিটকে আমরা 1 বাইট বলি, ঠিক আছে। 8 বিটকে কি বলা হয়? 1 বাইট বলা হয়, ঠিক আছে। 8 বিটকে 1 বাইট বলা হয়, জাস্ট 8 বিটকে 1 বাইট বলা হয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বাইনারিও ওই রকমই সেম ভাইয়া, তুমি একটু প্র্যাকটিস করো, দেখবা যে বুঝে যাবা, ঠিক আছে। বাইনারিও সেম, জাস্ট বুঝে যাবা। বাইনারি আবার বোঝান বলে চিল্লাইতেছো, আচ্ছা দেখি একটু বাইনারিতে যাই আবার। দেখো বাইনারি ক্ষেত্রে কি হয়, আবার রিপিট করতেছি তোমাদের জন্য, ঠিক আছে। একজন বুঝতে না যাও, আমি একবার বুঝাবো আরেকবার। ধরো 0 আর 1, ঠিক আছে, 0 1, 1 এর পরে আর কিছু আছে নাই, তাহলে আবার কি করবো, রিপিট করব, 0 করব। এখন এই 0 তো মিলা যাইতেছে, তার মানে তার সামনে একটা 1 নিয়ে আসো, ভালো কথা। এর পরের সংখ্যা কত হবে? দেখো 0 পরবর্তী সংখ্যা কত? 1 জানি, আর এখানে তো 1 আছে, কোনো সমস্যা নাই। এখন আবার দেখো 1 এর পরবর্তী সংখ্যা তো নাই, তার মানে 0 রিপিট করো। আবার 1 এর পরবর্তী সংখ্যা কত? নাই, তার মানে 0 রিপিট করো। এই 0 মিলা যাইতেছে, তার মানে সামনে আরেকটা 1 বসাই দাও। এরপরে আসি, 0 এর পরবর্তী সংখ্যা কত? 1, পাইই তো গেছি, আর তো সমস্যা নাই। 1 এর পরবর্তী সংখ্যা আছে? নাই, রিপিট করো, 0 তে আসো। যেহেতু একবার রিপিট করে ফেলছো, তার মানে তার সামনে তো আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, 1 1 0। 0 এর পরবর্তী সংখ্যা কত? 1, একবার তো হয়ে গেছে, তার মানে এই যে এটা, খুবই ইজি। বুঝতে পারছি? ওকে। ওকে, সামনের দিকে যদি যাই, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আলোচনা করছি, এটা আসলে আগে বসাও, এটা 1, 1 এর এখানে বসাইলেও 2, এইখানে বসাইলেও 2, তার মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই, ঠিক আছে। স্থানীয় মান সাধারণত থাকে না, স্থানীয় মান সাধারণত থাকে না, থাকে না, ঠিক আছে। প্রত্যেকের নিজস্ব মান আছে, যেমন এইটা দিয়ে ওরা আসলে 100 বুঝাইতো, 100 যেখানেই বুঝাও তাহলে এটা আসলে 100ই বুঝাইতেছে, ঠিক আছে। এখন আমরা এক নজরে সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব, ঠিক আছে, এক নজরে সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। বাট তার আগে, এখন পর্যন্ত তোমরা অনেক কিছু পড়ছো, একটু ব্রেক দিও, ঠিক আছে। 5 মিনিটের একটা ব্রেক দিব, সেটার ব্রেক 5 মিনিটের একটা ব্রেক দিব। এখন বাজে প্রায়, তাহলে আমরা কয়টা 3টা 55-তে শুরু করব, 3টা 55-তে আবার শুরু করব। 5 মিনিটের একটা ব্রেক, একটু মুখে একটু পানি দিয়ে আসো, ফ্রেশ হও, ঠিক আছে। এই হলো তোমাদের ব্রেক।
5 মিনিটের একটা ব্রেক থাকবে, একটু মুখে পানি দিয়ে আসো। আবার আমরা একটা জটিল জিনিসে শুরু করব, তাই একটা ব্রেক দরকার তোমাদের। কে কে চলে আসছো বাচ্চারা, একটু দেখো, আমার একটু জানাও। আচ্ছা, যারা বুঝে না লাস্টে আবার কোশ্চেন সেশন নিব না, একটু এখানে বুঝিয়ে দেবো না, ঠিক আছে? দেখি কে কে চলে আসছো আবার। হুম, ফ্রেশ লাগতেছে না একটু? মাঝে একটু ব্রেক দিলে মনে কর ভালোই লাগে, ঠিক আছে?
বাইনারি কঠিন কোনো সমস্যা নাই, বাইনারি একদম মনে করো বাচ্চাদের জিনিস। ক্লাস করতে থাকো, আবার মনে করো যাদের একটু বুঝতে অসুবিধা হইতেছে আবার রেকর্ডিংটা একটু দেখে নিবা, দেখবা যে বস হয়ে গেছো। তারপরে একটু মনে করো যে তোমাদের একটু সিনিয়র যারা আছে, যারা একটু মনে করো তোমাদের 1 বছরের সিনিয়র কলেজের ভাইয়ারা আছে, আপুরা আছে, তাদের সাথে একটু মজা নিবা। এরকম দুই একটা জিনিস তাদের করতে দিবা, দেখবা যে একদম তাদের মাথা উলে গেছে। ওকে, আমরা শুরু করি। আচ্ছা, এখন আমরা এক সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর, এই জিনিসটা খুব বেশি আসে। ঠিক আছে, তো অনেকগুলা রূপান্তর আছে এখানে, এগুলি বলছে, তো এগুলো একটু তোমরা নিজেরা দেখে নিও, আমাদের লাগবে না। তো ফার্স্টে যেটা করব আমরা, সেটা হলো আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাদের একটু দেখাই নেই। একটা জিনিস মনে রাখবা, দেখো বাইনারি হইলো বেজ হইলো 2, অক্টালের হইলো 8, আর হেক্সাডেসিমালের 16। দেখো এটাকে এভাবে লেখা যায় কিনা, তাই না? এভাবে লেখা যায়। তার মানে 2 এর পাওয়ার আকারে তাদের আসলে টোটাল সংখ্যাটা আছে। এই কারণে মনে রাখবা বাইনারি, তারপরে অক্টাল, আরেকটা হলো হেক্সাডেসিমাল। ঠিক আছে, হেক্সাডেসিমাল, এই তিনজনের মধ্যে ইন্টারচেঞ্জ ইজি। ঠিক আছে, ইন্টারচেঞ্জ করা খুব ইজি, কারণ এরা আসলে 2 এর পাওয়ার আকারে টোটাল সংখ্যা আছে, দেখবা যে এদের ইন্টারচেঞ্জ করাটা ইজি। তো এইটা এক ধরনের ধাপ। ঠিক আছে, এটা এক ধরনের ধাপ, যে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এগুলি করাটা একটা ইজি টোটাল তুলনামূলক, ওইটা আমরা ফার্স্টে দেখব। আরেকটা সাইড আছে ডেসিমাল থেকে বাকিগুলা, আবার বাকিগুলা থেকে ডেসিমালে রূপান্তর, এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সামনে আসি। ফার্স্টে বলছে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। অক্টাল সংখ্যা হলো 63, ঠিক আছে, 63। আরেকটা সংখ্যা পদ্ধতি লিখতে গেলে টোটাল নাম্বারটা লিখে ব্র্যাকেট দিয়ে তারপরে তার বেস নাম্বারটা লিখতে হয়। যেমন 63 কে এইভাবে লেখা যেতে পারতো, 63 কিছু লিখতাম না, নিচে ছোট করে একটা 8, অথবা 63 ব্র্যাকেট দিয়ে 8, এই 3 ভাবেই লেখা যায় আর কি চাইলে সংখ্যা প্রকাশ করার জন্য। যাই হোক, এখন 63 এইটা আসলে অক্টাল নাম্বার, এই অক্টাল নাম্বার থেকে আমাদের রূপান্তর করার জন্য কি করতে হবে, পার ডিজিটের জন্য 3টা করে বাইনারি নাম্বার লিখতে হবে। পার ডিজিটের জন্য 3টা করে বাইনারি নাম্বার লিখতে হবে। ঠিক আছে, এখন 6 আর 3 এর বাইনারি মানে সমতুল্য মান কত সেইটা আমরা একটু দেখি। ঠিক আছে, বাইনারি সমতুল্য 6 আর 3 মনে রাখবা কত, 6 আর 3, তাই না? তাহলে 6 কোথায়, 6 কোথায়? আচ্ছা দেখো, তাহলে অক্টাল 6 এর বাইনারি ভ্যালু কত, 110, আর কত 3, 3 কত 11, এই দুইটা আমাদের মনে রাখতে হবে, তাই না? তাহলে ভাইয়া যাই 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 যাই, আয় হায় ভাইয়া এই কয়েকটা স্লাইড উল্টাইতে যে এখন তো ভুলে গেছে 6 এর কোথায় ছিল, 6 এর বাইনারি কত, 3 কত, এটা তো ভাইয়া আসলে এখন ভুলে গেছে। ভাইয়া কোনো টেনশন করার কিছু নাই, দেখো তোমাদের একটা টেকনিক শিখাই। টেকনিকটা কি, দেখো অক্টালে রূপান্তর করার জন্য তোমরা বলছিলাম না, এই যে দেখো এখানে বলছিলাম কত, 2 টু দি পাওয়ার কিউব, সরি 2 টু দি পাওয়ার কিউব, মানে 3টা কইরা লাগতেছে জায়গা। ঠিক আছে, আর বাইনারিকে রিপ্রেজেন্ট করে একটাই লাগতেছে, আর এটার জন্য 4টা করে লাগতেছে। তার মানে মনে রাখবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমার 3টা কইরা জায়গা লাগবে, 3টা কইরা জায়গা লাগবে, তাই না? এখন এইটাকে আমরা এইভাবে মানে করব, তোমরা মনে রাখবে এইভাবে 1 2 4, এইবার এটার কম্বিনেশন বানাইতে থাকবা।
যতগুলা কম্বিনেশন বানাবা তত মান হবে। দেখো 6, এখন 6 কিভাবে বানানো যায় ভাইয়া, কিভাবে বানানো যায়? 4 আর 2 এ যদি আমি 1 1 বসাই, তার মানে আমি অ্যাক্টিভ করতেছি, ধরো অ্যাক্টিভ করতেছি, তার মানে 4 আর 2 যোগ করে 6 হয়, এখানে 0 বসাই, তার মানে 1 1 0 হলো 6 এর বাইনারি ভ্যালু। ভালো কথা। 3 এর জন্য কি করব ভাইয়া? মনে মনে আবার করি, মনে মনে আসি ভাইয়া। 3 এর জন্য কি বানানো লাগবে ভাইয়া? 2 আর 1 এ যদি আমার একটা একটা করে 1 বসাই, আর এখানে যদি একটা 0 বসাই, তাহলেই ভাই আমার হয়ে যেতেছে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে। ভালো কথা, সেই না? তাহলে কি হয়ে যেতেছে, ইজি। তার মানে আমরা বলতে পারি 638 এটার আসলে বাইনারি, সরি, এটার বাইনারি ভ্যালু হইল 1 1 0 0 1 1 2। ঠিক আছে, তার মানে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেললাম। ঠিক আছে, এই জাস্ট প্যাটার্নটা ফলো করবা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই 4 to 1 মানে কি? ওই যে মনে আসছে 2 to the power 1 2 to the power 2 স্থানীয় মান, স্থানীয় মান মনে আছে? ওই যে আমি শিখাইছিলাম কি, যে বাই ডেসিমাল যখন শিখাইছিলাম তখন বলছিলাম যে 10 করে করে বাড়ে। এই ক্ষেত্রে বাইনারিতে কত করে বাড়বে? বেস কত? 2। বাইনারিতে বেস কত? 2। তার মানে প্রত্যেকটার স্থানীয় মান কত গুণ করে করে বাড়বে? 2 গুণ করে করে বাড়বে। আর এই 1 যে ভ্যালুগুলা, এগুলি তার নিজস্ব মান। বুঝতে পারছো? বেসিক শিখতে চাও? এই যে বেসিক এটা। ওকে, জাস্ট এই প্যাটার্নটা ফলো করবা, নিজেরা কম্বিনেশন করবা, তাহলে দেখবা যে এই জিনিসটা ইজিলি মিলে যাচ্ছে। ঠিক আছে, জিনিসটা আবারও বলতেছি, সেটা হলো যে দেখো, প্রত্যেকটা ডিজিটের জন্য বাইনারিতে 3টা করে ভ্যালু লাগবে, তাইলে তুমি সেই ভ্যালুটা বসাইতে পারবা। এখন তোমার এই ভ্যালুগুলো আগে একটা মনে করো শীট দেওয়া আছে, সেখান থেকে মুখস্থ করতে হতো, কিন্তু মুখস্থ করা লাগবে না। তুমি এরকম একটা প্যাটার্ন বানাবা। ঠিক আছে, 4 to 1 এই প্যাটার্নটা বানায়া দেখো 6 অক্টালে কত 6 লাগতেছে। তাহলে 6 বানাইতে গেলে কোন কোন ঘরে 1 বসাইলে আসলে যোগ করতে হবে? যেমন 4 আর 2 যোগ করে কত হয়? 6। 4 আর 2 যোগ করে কত হয়? 6। তাহলে 1 1 বসাবা, 1 1, আর এখানে শুধু 0 বসাবো। তার মানে এখান থেকে নিতেছি না, এই দুইটার যোগ মানে 4 এর ঘর আর 2 এর ঘর, তাহলে মানে কত হয়ে যেতেছে? 6 হয়ে যেতেছে। 3 এর জন্য এইখানে বসে এটা, তাহলে আমি পাইতেছি 6 এর জন্য, এটা পাইতেছি আমি 3 এর জন্য। তার মানে 2 আর 1 যোগ করলে পাইতেছি কত? 3। আর এটা তো লাগতেছে না, তার মানে 0। সেই, এখন এই জিনিসটা আরেকটা উদাহরণ দেই। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা বুঝবা। ধরো এরকম একটা সংখ্যা দেওয়া আছে 748। ঠিক আছে, এটা থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছেন ধরো, তাহলে জিনিসটা কিভাবে হবে? 7 এর জন্য 3টা, 4 এর জন্য 3টা, তাই না? বাইনারি ডিজিট অক্টাল থেকে। তো তাহলে আমরা এখন এতক্ষণ পর্যন্ত কি শিখছিলাম ভাইয়া? যে মনে মনে করবে, এটা 4 to 1 বসাবো, কম্বিনেশন বানালেই আমার জিনিসটা হয়ে যাবে। এখন দেখো 7 এর জন্য কত লাগবে? 4 আর 2 কত? 6। 6 আর 1 কত? 7। তার মানে 3টা ঘরেই 1 লাগবে, এটা আসলে 7 এর বাইনারি ভ্যালু। 4 এর জন্য কত? শুধুমাত্র 4 এ 1 রাখো, আর বাকিগুলো 0 বসাও। তাহলে এখন যদি আমি বসাই, তাহলে আমার আসতেছে 111 এখান থেকে, আর ওইটা আসতেছিল 100। তার মানে এবার যদি ডাইরেক্ট বসাই দিই, তাহলে 74 এর বাইনারি ভ্যালু আসবে হলো 111, তারপরে 1002। সেই না? সেই একটা জিনিস দেখাই দিছে। ওকে, আমরা তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, এবার বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, এটা আসলে বুঝতে হবে। এখন দেখো, আমরা এখানে আছে আমার কাছে 3 3 ঘর, তাই না? তার মানে আমার কাছে টোটাল আছে 1101। আমরা জানি 3টা ঘর মিলে একটা অক্টাল ডিজিট আসবে, 3টা মিলে একটা আসবে, তার মানে প্রথম 3টার জন্য একটা বাইনারি নিলাম। কিন্তু হইলো কি ভাইয়া, টোটাল ডিজিট আছে 4টা। আপনি তো এই 3টা নিয়ে একটা বানাবেন, এইটা তো নাই, আর কিছু নাই, তাহলে মনে মনে 0 ধইরা নাও, সমস্যা নাই তো। এখন আবার কম্বিনেশন বানাই। ঠিক আছে, তার মানে এটার অক্টাল ভ্যালু কত আসবে? দেখো তো কোন কোন ঘরে আমরা মনে মনে কি ধরতে পারি? এটা 1 এর ঘর, এটা 2 এর ঘর, এটা 4 এর ঘর, তার মানে কোথায় কোথায় আছে?
4 এর ঘরে আছে আর 1 এর ঘরে আছে, তার মানে এটা 5 বুঝাইতেছে। 4 আর 1 এর ঘরে আছে, তার মানে 5। এইটা 1 এর ঘরেই আছে শুধুমাত্র, তার মানে 1। তার মানে রেজাল্ট কত আসতেছে? 1 1 0 1 2। এটার থেকে যদি অক্টালে করি তাহলে এর রেজাল্ট আসতেছে 1 5। ঠিক আছে, একবারে বুঝাই ফেলছি। ওকে, বাইনারি থেকে অক্টাল হয়ে গেছে। আচ্ছা, হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 ঘর করে আমাদের বাইনারি বানাইতে হবে। 1 এর জন্য আমি আসলে 4টা নিব, ডি এর জন্য আবার আমি 4টা বাইনারি ডিজিট নেব। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি তো আগের বার শিখাইছিলেন 4 to 1, তাই না? এইবার শিখান হইল 8 4 2 1। ঠিক আছে, 8 4 2 1। আরেকটা জিনিস তোমাদের একটু জানাই রাখি, যেটা তোমাদের হিসাব করতে সুবিধা হবে। যেমন হেক্সাডেসিমালে 0 থেকে তো 9 পর্যন্ত আসে, তাই না? 9 এর পরে এ বি সি ডি, তারপরে ই, আরেকটা হলো এফ। এর সমতুল্য ভ্যালগুলো আসলে এরকম হয় অনেকটা, 10 11 12 13 14, এগুলো হলো সমতুল্য ভ্যালু আর কি। 15 মনে মনে ধরে রাখবা এটা। তাহলে জিনিসটা এখন বানাও তো, ডি এর ভ্যালু কতর সাথে মিলতেছে? 13। তাহলে এখন 13 যদি হয় ভ্যালু, তাহলে 13 কম্বিনেশন বানাও, 1 এর কম্বিনেশন বানাইয়া আমার একটু দেখাও তো যে এটা আসলে কত ভ্যালু হবে। ঠিক আছে, আবার একটু দেখো। দেখো ডি এর ভ্যালু 13। 13 বানাইতে গেলে আসলে আমাদের 4টা ডিজিট যদি আমার লাগে, তাহলে এখানে আমি 13 জন্য কিভাবে করতে পারি? 8 আর 4 12, ভালো কথা। আর 1 হইলে 13 হয়ে যেতেছে, তার মানে 1 1 0 1। 13 হয়ে যেতেছে না? 8 আর 4 12 আর 1, তার মানে এটার জন্য হবে হলো 1 1 0 1। আর 1 এর জন্য তো জাস্ট 1, সামনে 3টা 0। তার মানে আসলে এই 3টা 0 কোনো ভ্যালু নাই বা দরকার নাই। তাহলে আমরা লিখতে পারি 1D 16 এর জন্য আমরা বাইনারিতে লিখতে পারি 0 0 0 1 1 1 0 1 2। আলটিমেটলি সামনের 0 এটা আসলে দরকারই নাই, তার মানে আমরা এই বাকি অংশটা লিখে দিলেই হয়ে যেতেছে। এটা লিখলে আসলে ভুল নাই, বাট এইভাবে আসলে লিখার কোনো দরকার নাই। ঠিক আছে, 0 5 লিখার দরকার আছে তেমন একটা। তার মানে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে ফেলছে। এখন বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমালের জন্য কি করতে হবে? দেখো 4টাই ডিজিট আছে, ডিজিটই আছে 4টা, তাহলে তো ইজি হয়ে গেছে না? আরো তোমার জন্য তো ইজি হয়ে গেছে। এখন দেখো এইটার ভ্যালু মনে মনে 8 ধরি, এইটার ভ্যালু 4 ধরি, এটা 2 ধরি, এটা 1 ধরি। তাহলে 8 আর 4 কত? 12। 12 আর 2 কত? 14। 14 আর 1 কত? 15। 15 না? তো 15 এর ভ্যালুটা আসলে কত আসে আমাদের? যদি আমি হেক্সাডেসিমালে চিন্তা করি তাহলে এটা এফ এর সমান, তাই না? তার মানে এটা আসলে আসতেছে এফ। তাহলে আমরা লিখতে পারি 4টা 1 বাইনারি থেকে এটা আসলে কার সমান? জাস্ট এফ এর ভ্যালুর সমান। ঠিক আছে, যেটা আসলে এফ এর ভ্যালুর সমান। বুঝতে পারছি? যাদের একটু বুঝতে অসুবিধা হইতেছে তারা একটু আবার রেকর্ডিংটা দেখে নিবা, কয়েকবার রেকর্ডিং দেখলেই বাইরে যাবা। ঠিক আছে, কোনো সমস্যা নাই, চিন্তা করার কোনো কারণ নাই। যতটুকু বুঝতেছো, একবারে যতটুকু বুঝতেছো সেইটাই তুমি আসলে সেরা। ঠিক আছে, তোমাদের রিভিউ দেখে বুঝতেছি যে তোমরা অনেক কিছু বুঝে ফেলতেছো। ভাইয়া এই জিনিসটা আমি যখন পড়াশোনা করতাম তখন আমারই বুঝতে 10 দিন লাগছিল, যখন আমি একদম বাচ্চা ছিলাম আর কি, কলেজে। তো তোমরা তো ফার্স্ট ক্লাসে বুঝে যাবা অনেক কিছু। না যারা বুঝতে পারতেছো কিছু কিছু, ভাই তোমরা অনেক কিছু বুঝে ফেলতেছো। তোমরা আবার রেকর্ডিংটা বাসায় যায় যদি একবার দুই একবার দেখো, তাহলে দেখবে যে তুমি একদম পুরা আয় হায় সবই তো বুঝে ফেলছি। ঠিক আছে, এখন অক্টাল থেকে হেক্সাডেসিমালে করার জন্য যেটা করতে হবে, অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করা ডিরেক্ট যায় না। ঠিক আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডিরেক্টলি করা যায় না। ঠিক আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডিরেক্টলি করা যায় না, মাঝখানে বাইনারিতে রূপান্তর করতে হয়।
তার মানে ফার্স্টে হলো অক্টাল থেকে কি করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে। দেন বাইনারি থেকে হেক্সাডেসিমালে করা তো তোমরা জানোই, ঠিক আছে? বাইনারি থেকে হেক্সাডেসিমালে করতে হবে। আচ্ছা, তাহলে অক্টাল থেকে বাইনারিতে আগে রূপান্তর করি। তাহলে কত আসতেছে 754, তাই না? তাহলে 754 প্রত্যেকটার জন্য 3টা করে ডিজিট লাগবে। তাহলে ডিজিট গুলো যদি আমি যেহেতু পারি আমি লিখে ফেলতেছি, তোমরা একটু মিলাই নাও। 5 এর জন্য কত হতে হবে 101, 4 এর জন্য 100। ভালো কথা, টোটাল নাম্বার পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা পাইতেছি কি এতগুলা। তাহলে টোটাল ডিজিট আছে কয়টা 6, 6 আর 3 9, বাট আমাদের 4টা করে ডিজিট নিতে হবে। তাহলে 4টা করে ডিজিট নিলে আমরা এইভাবে রাখতে পারি 1100, এটা একটা, তারপরে হলো 1110 আরেকটা ডিজিটের জন্য, আর লাস্টে একটা 1 আছে, তো সামনে 00001 বসে আরেকটার জন্য। কারণ এটা যদি ভ্যালু বসাই তাহলে কত আসতেছে 8 আর 4 কত 12। তাহলে 12-র আসলে ভ্যালু কত আমরা দেখি। 12-র জন্য আসলে সি, 12 কত সি, তাহলে 12 এখানে আসলে আমরা সি বসাইতেছি। তারপরে কত 8 আর 4 কত 12, 12 আর 2 কত 14, 14 মানে হলো ই, আর এটা তো 1। তার মানে আলটিমেটলি আসতেছে আমাদের 7548 থেকে হলো 1 ই সি 16। ঠিক আছে 1 ইসি, দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, ফার্স্ট হলো অক্টাল থেকে বাইনারিতে যাবা, বাইনারি থেকে হেক্সাডেসিমালে গেলেই তোমার জিনিসটা খুব ইজিলি তুমি সলভ করে ফেলতে পারবা। জাস্ট নর্মাল জিনিস, তুমি আসে ফার্স্টে অক্টাল থেকে তুমি বাইনারিতে নাও। আমি জানি প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বাইনারি ডিজিট আমি পাই। তাহলে 7 এর জন্য 7 এর বাইনারি ডিজিট 4 2 1, ওই যে কম্বিনেশন শিখেছিলাম, ওই কম্বিনেশন করে আগের গুলো বুঝলে এটা বুঝে ফেলবা। ওই কম্বিনেশন করে বাইনারি বুঝাইছি। এখন এই ভ্যালুটাই টোটাল 9টা ডিজিট, এখন আমি জানি 4টা ডিজিট করে করে আবার কি লাগে হেক্সাডেসিমালে আসে, তাহলে 4টা ডিজিট করে করে আলাদা করছি আর কি। বা তুমি এভাবেও রাখতে পারো যে এইটার জন্য 4টা ডিজিট, এইটার জন্য 4টা ডিজিট, আর এইটার তো একটা 4টা ডিজিট লাগবে, যেহেতু 4টা ডিজিট নাই মনে মনে 00001 বসে আমি 4টা ডিজিট করতেছি। এরপরে জাস্ট বাইনারি থেকে কি করতেছি হেক্সাডেসিমাল যে ফর্মুলা সেটা বসাই দিতেছি, তাহলেই হয়ে যেতেছে। বুঝতে পারছি? ওকে, যাদের একটু বুঝতে অসুবিধা হইতেছে রেকর্ডিংটা আবার দেখো, দেখবা যে জোস বুঝে গেছো। হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, তাহলে প্রত্যেকটার জন্য কি হবে বি এ, আর একটা হলো ডি, ঠিক আছে বি এ ডি। এখন বি এর জন্য আসলে কত ভ্যালু লাগবে 11, 11 বানাইতে হয় কিভাবে দেখো 8421 এর রুল যদি আমি ওইভাবে দেখি 8421 ওই জিনিসটা যদি আমরা দেখি 8421, ঠিক আছে এই 4টা জিনিস। এখন 8421 করলে 11 বানানো যায় কিভাবে 8 আর 4 12 হইলে হয়ে যেতেছে, হয় না, তার মানে 1011 করলে দেখো হয়ে যায় 8 আর 3 কত 11, তার মানে বি এর জন্য পাইতেছি 1011। ওকে, এর জন্য পাইতেছি 10, 10 বানানো যায় কিভাবে 8, 8 এর ঘরে একটা 1 লিখবা, 2 এর ঘরে একটা 1 লিখলে হয়ে যেতেছে। ডি এর ভ্যালু কত বি সি ডি, তার মানে 13, 13 কিভাবে বানানো যায় 8 আর 4 12, 12 আর 1 13, তার মানে টোটাল 12টা ডিজিট পেয়ে যেতেছে। এখন 3টা করে আলাদা করি, আলাদা করলে এইটার জন্য একটা ডিজিট পাবো, এইটার জন্য আলাদা একটা ডিজিট পাবো, এই 3টা সংখ্যা দিয়ে একটা ডিজিট পাবো, এই 3টা দিয়ে আরেকটা ডিজিট পাবো। এখন যদি অক্টালে রূপান্তর করা শুরু করি দেখো 4 আর 1 5, এইটাও তো 5,
4 আর 2 6 আর এটা তো 5, তার মানে পাইতেছি ব্যাট থেকে পাইতেছি হইল 5655। এটা কত অক্টাল। ভাইয়া 8421 কি এগুলা কিভাবে আসে? দেখো আমাদের টোটাল বাইনারিতে যদি রূপান্তর করতে চাই তখন আমাদের আসলে কয়টা ডিজিট আছে, ইউনিক ডিজিট দিয়ে আসলে আমাদের ফিল আপ করতে হয়। দেখো বাইনারির জন্য টোটাল বেজ হইলো 2, তার মানে 2 টু দি পাওয়ার 1। আমরা হেক্সাডেসিমালে আমাদের টোটাল বেজ আছে 16, তার মানে হলো 2 টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে বাইনারি এবং হেক্সাডেসিমালের মধ্যে একটা কানেকশন আছে। তো বাইনারি থেকে যখন তুমি হেক্সাডেসিমালে যাবা, 4টা বাইনারি ডিজিট দিয়ে আসলে তোমার একটা হেক্সাডেসিমাল তুমি প্রকাশ করতে পারবা, এটা বুঝাইতেছে। বুঝতে পারছো? ওকে, বাইনারি সংখ্যাকে এবার দশমিক সংখ্যা। আচ্ছা, বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, দশমিক সংখ্যায় রূপান্তর, দশমিক সংখ্যায় রূপান্তর। আচ্ছা, এটা শুধুমাত্র বাইনারি না লিখে একবারে বাকিগুলোর জন্য লিখে ফেলি, ঠিক আছে? একবারে বুঝাই ফেলি, তাহলে জিনিসটা ইজি হবে। এইভাবে না করে একবারে করে ফেলি, তাহলে জিনিসটা ইজি। শুধুমাত্র বাইনারি না, বাইনারি, অক্টাল, আর একটা হলো হেক্সাডেসিমাল, এই তিনটা থেকে একবারে দেখাই দিতেছি, ঠিক আছে? ডেসিমাল যেইটাই হোক না কেন, বাইনারি অথবা অক্টাল, বাই তিনটা থেকে যদি দশমিক, দশমিক মানে হলো ডেসিমাল, দশমিক মানে হলো ডেসিমাল, ঠিক আছে? একবারে বুঝাই দিতে হবে। আর এইটা ধরো মুছে দিলাম, ঠিক আছে? এটা লাগবে না আপাতত, একবারে করে ফেলবো বাকিগুলা। যে বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমাল হোক, যেইটাই হোক না কেন, একবারে যদি তুমি দশমিকে করতে চাও তাহলে তাদের জন্য একটা মনে করো ফর্মুলা একবারে করে দিতেছি, তাহলে জোস হবে। তাহলে আমরা ওই পদ্ধতিতেই যাইতেছি, একবারে শিখাই দিতেছি। আমরা তিনটা আলাদা আলাদা দেখি ঘর বানাইতে পারি কিনা, সরি লাইন টানতে পারি কিনা। এটাই ভালো লাগছিল আমার। ঠিক আছে, এটার জন্য আচ্ছা এটা একটা ভালো কথা। দুইটা, আচ্ছা তার মানে আরেকটা তাই না দেই, তাহলেই হয়ে যেতেছে। আমরা একবারই সবগুলো শিখে ফেলবো, তিনটার জন্যই আমরা শিখে ফেলবো। একটু উপরে করে দেই, হ্যাঁ এটার জন্য আরেকটু উপরে করে দেই, হয়ে গেল, ঠিক আছে? আরেকটা করে দেই, তাহলে 4টা, এ তো 4টা হয়ে গেল। একবারে আমরা শিখে ফেলবো প্রত্যেকটার জন্য। ফার্স্টে শিখবো হলো বাইনারি থেকে ডেসিমাল, ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমাল, এটা শিখবো হলো অক্টাল থেকে ডেসিমাল, আরেকটা আছে কি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। ভালো কথা, 4টা করে দিলাম, নাইস। আমরা একবারে শিখে ফেলতেছি সেই একটা জিনিস। বাইনারি, ধরো বাইনারির একটা ভ্যালু দিলাম 110.02, ঠিক আছে? এই বাইনারি থেকে রূপান্তর করতে বলছে 110.02, তো জীবনে সম্ভব না, কি লিখে ফেললাম, তাই না? 110.11, ঠিক আছে? এইটা থেকে রূপান্তর করতে বলছে, ডেসিমালে রূপান্তর করো। অক্টালে একটা সংখ্যা লেখা যায় এরকম 567, এটা একটা অক্টাল নাম্বার, এটা থেকে ডেসিমালে রূপান্তর করো। হেক্সাডেসিমালে কি লেখা যায় 1AB, এই হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করো। একবারে দেখো সবগুলা হয়ে যাবে, একবারে সবগুলা হয়ে যাবে। ওকে, ভালো কথা, একবারে সবগুলা করে ফেলবো।
সেই হবে। এখন দেখো এইটা করার আগে যেটা করব সেটা হলো, দেখো এইভাবে লিখবো আমরা, সেটা হলো যে 1 1 0 ডট 1 1 2 ইকুয়াল, ভালো কথা। এখন দেখো বাইনারির বেস কত, বাইনারি বেস হইল 2, ঠিক আছে, বাইনারি বেস কত, বাইনারি বেস হইল 2, ঠিক আছে, বাইনারি বেস হইল 2। তার মানে আমি আসলে এইভাবে মনে মনে শুরু করব, সেইটা হইল যে দশমিকের পরে যত সংখ্যাগুলো থাকবে, দশমিকের পরে যত সংখ্যা থাকবে সেটা হলো 2 2 করে পাওয়ার বাড়াইতে থাকবো। দেখি তোমরা এই জিনিসটা ধরতে পারো কিনা। 1 ইন্টু 2 স্কোয়ার, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এই জিনিসটা বুঝতে পারছো কে কে? দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে, এইটা একটু বুঝো কিনা। আচ্ছা, এটা যদি না বুঝো তাহলে আমি একটু এটার ব্রেকডাউন করে তারপরে বুঝাই, ঠিক আছে। ধরো এরকম সংখ্যা দেওয়া আছে 110.11 ছিল। তো এইসব ক্ষেত্রে যেটা করবা সেইটা হলো দশমিকের আগের যত দেখবা এটার পাওয়ার মনে মনে 1 ধরে নিবা, এভাবে করে বাড়তে থাকবে পাওয়ার, ঠিক আছে, এটা হলো পাওয়ার আকারে এভাবে থাকবে, এটা 2। এখন এই কারণে আমি যখন লিখছিলাম তখন এইভাবে লিখছিলাম যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার স্কয়ার, এই যে ফার্স্টের 1 ওই ভ্যালুটা বসাইছি, বেস কত, বাইনারি বেস কত 2, পাওয়ার কত এই ঘরের জন্য 2, পরেরটার জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 পরেরটার জন্য। এরপরে যখন 0 আসছে, জিরোর জন্য পাওয়ার কত রাখতে হবে 0, তার মানে 2 টু দি পাওয়ার 0। এরপরে যখন আবার গেছি 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1, আর লাস্টের 1 এর জন্য 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এভাবে করে যত এদিকে যাবে -1 -2 -3 করে ধরবো, আর এদিকে যত যাবে পাওয়ার তত বাড়তে থাকবে, ঠিক আছে, পাওয়ার তত বাড়তে থাকবে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে। একবার একটু দেখো, এই জিনিসটাই আমি ওইখানে করছি, তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। যদি বুঝতে পারো তাহলে তো জোস। আচ্ছা, এখন আমরা যদি এখানে ব্যাক করি, সেম জিনিসটা করছে। এখন জাস্ট ক্যালকুলেটর বের করে জাস্ট এইটার যে ভ্যালুটা আসবে সেইটাই আমার মনে করো যে ডেসিমাল, ডেসিমাল নাম্বার। এইবার আসি 5 6 7 এর জন্য। 5 6 7 8, বলো তো বাচ্চারা এইটা আসলে তোমরা পারবা কিনা, পারা উচিত। দেখো অক্টালের বেস কত 8, তার মানে 5 ইনটু এইটা কত মনে মনে ধরছিলাম 0 পাওয়ার, এটা 1, এটা কত 2, তার মানে 5 ইন্টু 8 স্কোয়ার প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু যেটা আসবে সেটাই আমার বাইনারি রেজাল্ট, সরি হেক্সাডেসিমালের রেজাল্ট। প্লাস মানে যোগ করবা আর কি, প্লাস মানে টোটাল যত আছে ওগুলো হলো যোগ করবা, ঠিক আছে, টোটাল হলো যোগ করে দেখবা। বুঝতে পারছো? দেখো জিনিসটা সেই না, জোস। আচ্ছা,
এইটার রেজাল্ট কত আসছে এটা বল। হ্যাঁ 15 মিনিট। আচ্ছা তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করে বলো তো এটা আসলে রেজাল্ট কত আসে। ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্ট কত আসে, আমরা একটু ক্যালকুলেটরে বলো তো, ক্যালকুলেশন করে বলো কত আসে। আমিও তোমাদের সাথে একটু হিসাব করি, দেখি আমাদের কত আসে। এখান থেকে আসতেছে হলো 1 ইন্টু থেকে 1 ইন্টু কত আসতেছে 4 প্লাস 2 প্লাস ফার্স্ট এরটা কত আসে 6.75। ঠিক আছে 6.75, এটা আসলে 10 আসতেছে। ঠিক আছে, এই যে আমাদের ফার্স্ট এরটা। সেকেন্ডটা কত আসতেছে, সেকেন্ডটা একটু বলো তো দেখি, আমি হিসাব করি। 5 ইন্টু 8 স্কোয়ার, পরে আসতেছে হলো 6 ইন্টু 8 টু দি পাওয়ার 1, তারপর আসতেছে হলো 7, 375। কত আসতেছে তোমাদের 375। হ্যাঁ ঠিক আছে, তার মানে আসবে হলো 375। আচ্ছা ভালো কথা। এইটার জন্য দেখি কত আসে, যেমন আসতেছে 1 এ বি। ঠিক আছে 1 এ বি 16, তাই না। এটার জন্য আসতেছে 1 এর জন্য আসতেছে 16 টু দি পাওয়ার স্কয়ার। ঠিক আছে, এর ভ্যালু দেখো, এর তো নরমালি মনে করো যে এ বসাইতাম, কিন্তু এর তো আসলে ডিরেক্ট কোনো ভ্যালু আসলে ওইভাবে নাই, তাই না। তাহলে এর জন্য সমতুল্য ভ্যালু কত, এর সমতুল্য ভ্যালু হলো 10, ওইটা বসাবো। দেন এর পাওয়ার কত হইতেছে 1, বি এর জন্য হইতেছে কত, বি এর জন্য হইতেছে তোমার 16 টু দি পাওয়ার 0। বি তো আসলে লিখবো না, বি হলো আসলে 11 এর সমান, আমি ধরে নিতে পারি। তাহলে 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0, এর ভ্যালু কত আসতেছে একটু ক্যালকুলেশন করে বল, লিখো তো দেখি পারো কিনা। তাহলে আসতেছে হলো 16 স্কোয়ার প্লাস 16 প্লাস হলো 11, 427 আসতেছে হলো 427। ঠিক আছে 427, তার মানে তিনটা থেকে আসলে হেক্সাডেসিমালে রূপান্তর আমরা একবারে করে ফেলছি। ঠিক আছে, তিনটা থেকে আমরা হেক্সাডেসিমাল নিছি একটা শীট। দেখো অনেকে তোমাকে অনেক ধরনের হিসাব নিকাশ শিখাবে, কিন্তু আমি জাস্ট একটা পদ্ধতির মাধ্যমে বাকি সবগুলা করে ফেলছি। ঠিক আছে, একটা ওয়ে বুঝাইছি, জাস্ট বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, এই তিনটা থেকে জাস্ট একটা পদ্ধতিতেই তুমি ডেসিমালে রূপান্তর করে ফেলতে পারবা। যে জিনিসটা অনেক জায়গায় তোমাকে বলবে না, একটা স্লাইডের মধ্যেই তিনটা পদ্ধতি তোমার একবারে হয়ে গেছে। সেই না, সেই কিন্তু হয়ে গেছে। তো এই জিনিসটা তোমরা আসলে বাসায় দেখবা, এটা তোমাদের এইচডব্লিউ দিলাম। ঠিক আছে, এটা তোমরা এইচডব্লিউ করবা। ঠিক আছে, অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কেমনে রূপান্তর অলরেডি দেখাইছি। তারপরে হেক্সাডেসিমাল থেকে দশমিক, এটাও দেখাইছি, এটাও এইচডব্লিউ। ঠিক আছে, পদ্ধতি শিখাই দিছি, জাস্ট এইচডব্লিউ করে দিও, সেই হবে। তারপরে হলো দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায়। ঠিক আছে, দশমিক থেকে বাইনারি সংখ্যায়, এইটাও কি এক পদ্ধতিতে সবগুলা শিখাই দিব, কি বলো তোমরা। এটাও কি এক পদ্ধতিতে শিখাই দিব নাকি, দেখো তোমরা কি বলো, একটা পদ্ধতিতে শিখাই ফেলবো নাকি বলো। মিম আফতার বলছে নিউ গ্রুপ চাই। ভাইয়া নিউ গ্রুপ অলরেডি খোলা হয়েছে, তুমি এখনো হয়তো জয়েন করো নাই। অ্যাডভান্স আইসিটির অলরেডি গ্রুপ খোলা হয়েছে। তোমরা বলতেছ যে ভাইয়া শিখাই দেন, ওই 3-4টা পদ্ধতি ভালো লাগে না, একবারে শিখাই দেন, সবগুলো হয়ে যাবে। আচ্ছা তোমাদের কথা আমি মানলাম, শুধুমাত্র বাইনারি না, দশমিক থেকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল একবারে করা যাবে। হেক্সাডেসিমাল
একবারে করা যাবে, ঠিক আছে, দশমিক থেকে একবারে করব, ভালো কথা। একবারই যখন করতে চাইতেছো করো, তোমাদের যা মন চায় করো, আমার কি, তোমরা একবারে শিখতে চেয়েছো, একবারে শিখিয়ে দিচ্ছি। কিরে ভাই, এটা একটা দিলাম, এটা আরেকটা দিলাম। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে শিখাবো হইলো তোমাদের ডেসিমাল থেকে বাইনারিতে, ঠিক আছে, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর, ডেসিমাল থেকে বাইনারিতে, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর শিখাবো। ডেসিমাল থেকে বাইনারিতে ভালো পদ্ধতি কি, ধরো আমাদের কাছে এরকম বলছে যে 65, ঠিক আছে, আচ্ছা এই নীল মনে হয় দেখা যাবে না, নীল দেখা যাবে না, আমরা এটা গোলাপ ইউজ করি। আচ্ছা, বলছে যে 65, এটা হলো একটা বাইনারি, এই বাইনারি থেকে সরি ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো, ভালো কথা। 65 নাম্বার, দেখো 65 কি করতে হবে ভাইয়া, দেখো ভালো মতো খেয়াল করবা, সবাই একটু ভালো মতো খেয়াল করবা। 65 রাখবো, ভালো কথা, 65, ঠিক আছে, 65 রাখলাম। এখন কিসে রূপান্তর করব, বাইনারিতে। বাইনারি বেস কত, 2, বাইনারি বেস কত, 2 না? আচ্ছা, 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল কত হয় দেখো তো, 32 দুগুণে কত হয়, 32 দুগুণে কত, 64, ভাগশেষ কত, 1, ভাগশেষ কত, 1, এই যে 1 এখানে রাখছি। 32 দুগুণে 64, ভাগশেষ থাকে 1, এটা রাখছি, ফার্স্টের কাজ শেষ। সেকেন্ড কাজ, 16 দুগুণে কত, 32, ভাগশেষ কত, 0, 8 দুগুণে কত, 16, ভাগশেষ কত, 0, 4 দুগুণে কত, 8, ভাগশেষ কত, 0, তারপরে বলছে 2 দুগুণে 4, ভাগশেষ কত, 0, 2 1 2, ভাগশেষ কত, 0, যেহেতু আর কিছু নাই তার মানে আমি এখানে ভাগশেষ 1 এ যেহেতু যায় না তার মানে আমি এখানে 1 লিখে দিতেছি, ভালো কথা। এইটা হলো আমাদের রেজাল্ট। এখন এই ভাগশেষ গুলো আসলে আমি নিব, আমার কাজই হলো ভাগশেষ গুলা নেওয়া, আর কোনো কাজ নেই। এবং ভাগশেষ গুলা নিচ থেকে উপরের দিকে যাওয়া শুরু করব, নিচ থেকে উপরের দিকে যাওয়া শুরু করব। এখন প্রশ্ন আসতে পারে ভাই কিভাবে, তাহলে রেজাল্ট কত হবে, রেজাল্ট দেখো কত হয় সেটা আমি লিখতেছি। তাহলে আমরা 65 নিয়ে শুরু করছিলাম, 65 10, তাহলে আমরা শুরু করব নিচ থেকে, তার মানে হলো 1 0 1 0 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে 1, এইটা হলো আমার বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনার কথা বিশ্বাস করি না, আমার কিছু আসেও যায় না, তোমার কথা বিশ্বাস করো, কিন্তু এটাই সত্যি। এখন ধরো 65, সরি পরেরটা হইলো অক্টাল না, সরি পরে কি করতেছি, অক্টাল, ডেসিমাল থেকে অক্টালে, ঠিক আছে, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর, ঠিক আছে, ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। কত সংখ্যা নিব, নিলাম ওই 65, ঠিক আছে, 65 থেকে কিছু একটা সংখ্যা অক্টালে রূপান্তর করতে হবে, ভালো কথা। যাও সামনে যাও, গেলাম ভাইয়া, কি আছে, কি আছে আর জীবনে, ধরো 65 লিখলাম, 65 লিখলে কত দিয়ে ভাগ করতে হবে, বেজ হইলো 8, ঠিক আছে, এখন আমি 8 দিয়ে ভাগ করব, তাহলে কত, 8 8 কত,
64, 8 8 কত 64, 8 8 64, ভাগশেষ কত 1, 8 1 কে কত, ঠিক আছে সরি এখানে 8 হবে, 8 1 কে কত 8, ভাগশেষ কত 0, 1 দিয়ে কি ভাগ দেয়া যায়? দেয়া যায় না, তাহলে মানে এখানে 0 বসাবো আর এখানে 1 বসাবো। এখন যদি আমি জাস্ট এইভাবে নেই তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 101 হয়ে গেছে একবারে। দেখতে পাচ্ছ ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করে দিছে। আচ্ছা এরপরেরটা কি আছে ভাইয়া? তাহলে এরপরেরটাই আছে হলো আমাদের হেক্সাডেসিমাল সরি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। এইটা কি আছে ভাইয়া? ওই 65 নিয়ে করব, সব একটা উদাহরণ দিয়ে দিব যাতে তোমার কোনো বুঝতে অসুবিধা না হয়। ভালো কথা, 65 নিলাম ভাই 65। এখন আমি নিব কোনটাতে? হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছেন, তাহলে 16 রাখবো। তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 16 দুগুণে কত 32, তাই না? 32 3 32 কত? তাহলে 3 16 কত? 48, তাই না? 48 এর সাথে আবার 16 করলে কত হয়? 64, তাই না? তাহলে 4 16, 4 16 64, ভাগশেষ কত 1, 16 রাখলাম, যায় যায় না, তার মানে এখানে 4, তার মানে 4 1 16। দেখো একবারে সবগুলা করে ফেলছে। এইরকম তোমাকে কোথায় শিখাবে বলো? ঠিক আছে, এরকম তোমাকে কই শিখাবে? জাস্ট একটা পদ্ধতি দিয়ে, মানে একটা স্লাইডের মধ্যে 3টা পদ্ধতি করে ফেলছে। তুমি বইতেও দেখবা যে এত সহজভাবে বোঝায় নাই। ঠিক আছে, একজনে জিজ্ঞেস করছে ভাইয়া এটা 4 কেন? এইটা আসলে সবসময় ভাগফলটা রাখি। দেখো 4 16 কত? 4 16 কত? 64, 4 16 কত? 64, ঠিক আছে কিনা? 16 দুগুণে কত? 32, 32 দুগুণে কত? 64 না? তাহলে 16, তার মানে 4 16 কত? 4 6 24 এর 4, হাতে আছে 1, 4 কে 4 5, ঠিক আছে 64। তাহলে ভাগফল রাখছি, তাহলে এটা সবসময় ভাগফল। দেখো 8 8 কত? 64, 64 ভাগশেষ কত? এখানে 1, 8 1 কে 8, এই যে ভাগফলটা এখানে লিখি, ভাগশেষটা লিখে এখানে 1 এর সাথে তো এটা যায় না, তার মানে তখন এখানে ভাগফল 0 দিয়ে এখানে 1 লিখে দেই। ঠিক আছে, সেই একবারে সব জিনিস দেখাই দিছি, তাই না? এটা কই দেখবে? যা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, সব জিনিস শিখে ফেলবা। এটা তুমি কই পাবা বলো? একটা স্লাইডের মধ্যেই তোমার মনে করো 3টা পদ্ধতি শেষ করে ফেলছে। সেই হয়ে গেছে না? সেই তো এরকম সেই জিনিসটাই কিন্তু আমরা 15 বলছিলাম, তো মানে 45 আর রাখেন। তো এইটা আসলে তোমরা এইচডব্লিউ করবা। ঠিক আছে, এইটা এইচডব্লিউ করবা, এইটাও এইচডব্লিউ তোমাদের থাকবে। অলরেডি যে পদ্ধতি শিখাইছি সেই পদ্ধতি। ঠিক আছে, অলরেডি যে পদ্ধতি শিখাইছি সেই পদ্ধতি। আচ্ছা এইচডব্লিউ কোথায় জমা দিব? এইচডব্লিউ এটা তোমাদের একটা প্রশ্ন থাকে, কোথায় জমা দিব ভাইয়া বলেন, কোথায় জমা দিব? এইচডব্লিউ কোথায় জমা দিব? তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ আছে। ঠিক আছে, তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, প্রাইভেট এফবি গ্রুপ আছে। আচ্ছা আমি গ্রুপটার নামটা একটু দেখে নিই, দাঁড়াও আমি একটু দেখি যে গ্রুপটার আসলে নাম কি। ঠিক আছে, আমি এখন দেখতেছি এইচএসসি 27, এটা গ্রুপের নাম হলো এইচএসসি 27 অ্যাডভান্স আইসিটি। ঠিক আছে, অ্যাডভান্স আইসিটি এরকম নামে একটা গ্রুপ আছে। তোমরা জাস্ট একটু মনে করো যারা অ্যাডমিন আছে তাদের সাথে একটু যোগাযোগ করো, এবং তোমাদের সাথে যোগাযোগ করা হবে। ঠিক আছে, যোগাযোগ করে তোমাদের আসলে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওই গ্রুপে একটু মনে করে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলেই হবে। আরেকটা জিনিস বলি, সেটা হলো যে দেখো তোমাদের একটা মজার জিনিস শিখাই, মানে একটা মজার জিনিস আসলে তোমাদের বলেই দেই, বলবো?
যেটা শুই না তোমরা বলবো ভাই কি বললেন এটা, বলবো একটা জিনিস, ঠিক আছে? তোমাদের কাছে পাঠাই দিবে, লিঙ্ক পাঠাই দিবে। হুম, আজকে তোমরা একটা লেকচারে যা যা শিখলা, ঠিক আছে, আজকে তোমরা একটা লেকচারে যা যা শিখলা, তুমি যখন কলেজে ভর্তি হবা আর কি, কলেজে ভর্তি হবা, তো কলেজে ভর্তি হইলে আজকের লেকচারে যতটুকু পড়াইছি তোমার কলেজে 2 সপ্তাহ ক্লাস করলে এইটুক শিখতা। তার মানে 2 সপ্তাহ আইসিটি ক্লাস হইলে যা শিখতা আজকে তুমি আইসিটিতে সেটা শিখলা। এটা যদি ফার্স্টের দিকে বলতাম ভাই কি বললেন এটা জিনিস, 2 সপ্তাহের জিনিস আপনি একদিনে শিখে ফেলছেন, কিন্তু দেখো ইন্টারেস্টিং লাগছে না, ইন্টারেস্টিং লাগছে না জিনিসটা, ভাইয়া জিনিসটা কত সহজে সব জিনিস করে ফেলছেন। দেখছো ওই যে তোমাদের বললাম না যে 3টা পদ্ধতি এক স্লাইডে শিখাইছি, ওইটা একদিনের ক্লাস ভাইয়া। তুমি বিশ্বাস করো, তুমি কলেজে যখন পড়বা ওই 3টা স্লাইড যেটা পড়াইছে, ওই যে মানে একটা স্লাইডের মধ্যে আমি 3টা পদ্ধতি দেখাইছি না, ওইটা একদিনের ক্লাস, ঠিক আছে, ওইটা একদিনের ক্লাস। আবার মনে করো আবার একটা জিনিস 3টা পদ্ধতি একদিনের ক্লাস, এরকম 2 সপ্তাহ ক্লাসে যা শিখতা একদিনে শিখে ফেলছো। তো আমার কাছে আইসিটি অনেক ইজি জিনিস, ঠিক আছে, আমার কাছে আইসিটি অনেক ইজি জিনিস। তো আমি আসলে এরকমই পড়াই যে মনে করো পড়তে পড়তে তুমি আসলে আগুন হয়ে যাবে এক সময়। প্রায় 7 বছর ধরে পড়াইতেছি, তো আসলে এভাবেই পড়তে পড়তে যে তুমি কোন লেভেলে চলে যাবা সেটা তুমি আসলে আইডিয়াও পাবা না, তারপরে বুঝবা যে আসলে ভাই কি। এবং তোমার যদি বিশ্বাস না হয় ভাইয়া, আজকে আমি কিছু কিছু জিনিস এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস দেখাইছি না, তুমি তোমার কলেজের সিনিয়র যারা আছে, যারা মনে করো তোমাদের থেকে একটু 1 বছরের সিনিয়র, যাইয়া একটু দেখাবা যে ভাইয়া এই একটু দেখান তো, দেখবা যে মাথা শেষ, ঠিক আছে। তো এই জিনিসগুলাই আসলে করার জন্য আমি আসলে ফার্স্ট চ্যাপ্টারটা নেওয়া শুরু করছি, কারণ এই কঠিন কঠিন চ্যাপ্টার গুলো আমি আসলে নিব, ঠিক আছে। তো আইসিটির যে কঠিন কঠিন চ্যাপ্টার গুলো আছে সেটা আমি নিব, যাতে তোমাদের কোনো চিন্তাই না থাকে, ঠিক আছে। তো তোমাদের কোনো যাতে চিন্তা না হয়, আমরা সেই জিনিসটা করব। তো তোমাদের কেমন লাগতেছে সেটা আমি দেখি। একজন লিখছে ভাইয়া কিছু কিছু জিনিস বুঝি নাই। ভাইয়া তুমি মনে করো যে, আচ্ছা আমরা 50 পর্যন্ত এক্সটেন্ড করো। তো যেটা হলো একটা জিনিস মনে রাখো ভাইয়া, কলেজে তুমি 2 সপ্তাহ যা পড়তা, পড়ে সেই জিনিস আমি একদিনের মধ্যে দিতেছি তোমাকে, তুমি যদি 50%ও বুঝো ভাই তুমি জোস। তুমি যদি 50%ও বুঝে ফেলো তার মানে তুমি অনেক জোস একটা জিনিস শিখে ফেলতেছো, কারণ তুমি কলেজে এই লেকচারটাই 2 সপ্তাহ লাগতো তোমার, তো তুমি অনেক জিনিস কিন্তু অলরেডি শিখে ফেলছো। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আমি পূর্ণটাই ভালো মতো একদম মাথার মধ্যে নিতে চাই, জাস্ট রাতের দিকে আরেকবার একটু মনে করো রেকর্ডিংটা দেখে নিবা, যে যে অংশটা বুঝো নাই কয়েকবার একটু মনে করো যে রিপিট করবা, তাহলে দেখবা যে ওই জিনিসটা তুমি বস হয়ে যাবা। বুঝতে পারছো? 50%-এর বেশি যারা বুঝছো তারা ভাই মনে করো যে কলেজে ওইটা ফাটাই দিবা, ঠিক আছে। যারা আজকের লেকচার 50%-এর বেশি বুঝছো তারা কলেজে ফাটাই দিবা, এইটুক তুমি শিওর থাকো। আর নেক্সট যে ক্লাসগুলো আছে সেগুলি একটু মনে করো ভেবে পড়বো। তবে আমি ক্লাসে যেভাবে পড়ানোর চেষ্টা করি একদম মনে করো বেসিক লেভেল থেকে শুরু করে কিছু কিছু জিনিস হয়তো বা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে, ঠিক আছে। বাট আমি চাই তুমি কিছু অ্যাডভান্স জিনিসও শিখো, ঠিক আছে। তো অনেক দেখতে পাচ্ছি ভালো লাগছে অনেকের, ভালো অনেকে দেখতেছি 90%-এর বেশি বুঝছো, কেউ 80%-এর বেশি বুঝছো, অনেক জোর জোর বুঝতেছো দেখতে পাচ্ছি। হুম, ওকে। তবে আমি একটা অনুরোধ করব, অনুরোধটা রাখো, সেটা হইলো যে এইচডব্লিউটা জমা দিবা, ঠিক আছে, এইচডব্লিউটা জমা দিবা। আর তোমাদের যে গ্রুপের লিংক সেটা আসলে তোমাদের সাথে হয়তো বা কানেক্ট করে তোমাকে ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, তো সেখানে একটু জমা দিয়ে দিবা। আর যারা একটু কম বুঝছো তারা আবার একটু মনে করো রেকর্ডিংটা দেখে নিও, তাহলে রেকর্ডিং দেখলে তুমি আসলে সেই বুঝে যাবা, ঠিক আছে। তো আইসিটি তে তোমাদের মনে করো কোনো টেনশনের কারণই নাই, তোমরা মনে করো যে অন্যদেরকে আবার আইসিটি পড়াইতে পারবা, তোমার কলেজের যত ফ্রেন্ডরা আছে
তাদেরকে তুমি এই যে এই জিনিসগুলো পড়ে তাদেরকে পড়াইতে পারবা, কোনো চিন্তা নাই। বুঝতে পারছো? তো আজকে আমাদের মোটামুটি ক্লাস এখানেই শেষ। তো আজকে একটা পরামর্শ থাকবে, প্রচুর হাসি খুশি থাকতে হবে, কারণ তোমাদের কেবলমাত্র স্কুল জীবন শেষ হলো, এখন তোমাদের হাসি খুশির সময়। তো একটু ঘোরাঘুরিও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট যেহেতু তোমাদেরকে আসলে অনলাইনে ক্লাস হচ্ছে, তো তুমি যেখানেই থাকো না কেন ক্লাসগুলো করতে পারবা। এটা একটা মজার একটা বিষয়। অফলাইনে পড়তে গেলে যেটা হইতো যে তোমার সেখানে যাইতে হইতো, তুমি কোথাও ঘুরতে যেতে পারতা না। বাট এক্ষেত্রে কি, তুমি ধরো নানি বাসায় বসে বসেই আমাদের ক্লাসগুলো দেখতে পারতেছো, সেই একটা বিষয় হইতেছে। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লাগছে। তো একটু তোমাদের থেকে শুনতে চাই, তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে? 3 দিনের মধ্যে জমা দিবা? ও আচ্ছা, আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। আমি আমার ক্লাসে একটা জিনিস করি, সেটা হলো যে যারা এইচডব্লিউ জমা দেয় এবং যাদের এইচডব্লিউ গুলো ভালো হয়, ঠিক আছে, আমি তাদের নামগুলো আমার পরবর্তী স্লাইডে অ্যাড করে দিই। ঠিক আছে, নেক্সট ক্লাসের স্লাইডে যারা যারা এইচডব্লিউ করবে তাদের নাম এখানে লেখা থাকবে। বুঝতে পারছো? তোমরা শিখো শিখবো জিতবো গ্রুপেও দেখবা যে যারা আসলে ভালো মনে করো যে এইচডব্লিউ করছে, বা যাদের হাতের লেখা সুন্দর, খুব সুন্দর পরিপাটি করে এইচডব্লিউ গুলো জমা দিছে, তাদের গুলো আমার পরবর্তীতে স্লাইডে থাকবে। বুঝতে পারছো? তো সেটা একটু চেষ্টা করবে যে এইচডব্লিউ গুলো একটু করতে। আমরা কিন্তু খুবই প্রেশার নিচ্ছি না, বাট অনেক কিছু শিখে ফেলতেছে। তোমরা কি এটা কখনো ভাবছিলা যে তোমাদের মনে করো যে কলেজে 2 সপ্তাহে যা পড়ানো হবে, তোমরা ফার্স্ট এর আইসিটি ক্লাসই সেটা তোমরা শিখে ফেলবা? এইটা যদি আমি আজকে ধরো ক্লাসের শুরুতে এসে বলতাম আজকে আমি তোমাদের কলেজের 2 সপ্তাহের জিনিস পড়াই দেব, তোমরা তো তখনই বলতা যে ভাইয়া কি করতেছেন, কেবলমাত্র স্কুল জীবন শেষ হইলো আর আপনি কলেজের 2 সপ্তাহের জিনিসটাই বলে দিতেছেন। তাহলে হইলো? হইলো না। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই মনোযোগ সহকারে আসলে জয়েন করবা, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে ফেলবা। ঠিক আছে, যে আমরা সেই একটা আইসিটি কোর্স করতেছি, যে আইসিটি কোর্সে আমাদের অনেক অ্যাডভান্স জিনিসও শিখাই ফেলতেছে, খুব ইজি ইজি করে জিনিস পড়াইতেছে, যেটা আমাদের কলেজ লাইফে অনেক কাজে দিবে। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সবল থাকো। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।